ফার্স্ট অফ অল সরি ভাইয়া, কালকে ক্লাস নিতে পারি নাই অ্যান্ড আপনাদের পিডিএফগুলোও দিতে পারি নাই। প্র্যাকটিস করতে হয়তো অনেকের কষ্ট হয়েছে। সরি ভাই, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম বুঝছেন। মানে আমি একদম বিছানা থেকে উঠতে পারি নাই, এত খারাপ সিচুয়েশন ছিল। বাট এখনও অসুস্থ, বাট এখন ক্লাস না নিলে একটু কেমন কেমন লাগবে। সো ক্লাস নিয়ে ইনশাল্লাহ পারবো, সমস্যা নেই। সো আজকের ক্লাসের ভিতরে আমরা কন্টিনিউশন প্যাটার্নগুলো দেখব। গত ক্লাসে আমরা রিভার্সাল অ্যান্ড নিউট্রাল প্যাটার্নগুলো দেখছিলাম, অ্যান্ড ওই দুইটার প্যাটার্নের ভিতরে রিভার্সাল অ্যান্ড নিউট্রাল প্যাটার্নের ভিতরে আমাদের রিভার্সালের একটা প্যাটার্ন বাকি ছিল, যেটা আমরা বলি ওয়েজ প্যাটার্ন। বিকজ ওয়েজ প্যাটার্নটা আমি কেন দেখাই নাই, এই ওয়েজ প্যাটার্নটারে আমার এই যে এই কন্টিনিউশনের সাথে মোটামুটি মার্চ করতে হবে, দ্যাটস দ্য রিজন আমি দেখাই নাই ওয়েজ প্যাটার্ন জিনিসটা কি। সো আজকে আমরা কন্টিনিউশন মার্কেটগুলো দেখবো ইনশাআল্লাহ। সো সবার আগে যেটা বলবো যে কন্টিনিউশন মার্কেট যেটা আমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা, বিকজ আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কন্টিনিউশন মার্কেটে ট্রেড করি, রিভার্সাল মার্কেটে খুব কম মানুষ ট্রেড করি। রিজন আছে, একটা রিজন হলো মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি রিভার্স হয় না, বুঝছেন। যখন রিভার্স হবে তখন হবে, ঠিক আছে। আর রিভার্স হইলে একটা অ্যাকুমুলেশন জোন থাকে, যেমন মার্কেটের ভিতরে আমরা যখন আপের দিকে থাকি তখন রিভার্সালের ট্রেড এখান থেকে হচ্ছে। এখন এই পর্যন্ত যখন মার্কেট আসে, এখানে অনেকগুলা ক্যালকুলেশন থাকে। কেন? একে তো মার্কেট এতগুলা বাইংয়ের পর যখন সেলিং আসছে, এখান থেকে অ্যাকুমুলেশন শুরু হয়ে গেছে রিভার্সাল মার্কেটের। দেন আপনি যদি দেখেন এই দিকটা থেকে বাইং প্রেশার, এখান থেকে বাইং প্রেশার, এখান থেকে বাইং প্রেশার, এবং লম্বা টাইম ফ্রেমে দেখলেও আপনি মোটামুটি দেখবেন যে মার্কেটের স্ট্রাকচার আপে দেখাচ্ছে। সো কেমন জানি একটা হেজিটেশনে ভোগা লাগে রিভার্সাল মার্কেটে ট্রেড করতে, বিকজ পুরো ট্রেন্ডের বিপরীতে আপনি ট্রেড নিচ্ছেন, বুঝেই যাচ্ছে না আসলে মার্কেট কি এখান থেকে রিভার্স হবে না মার্কেট এখান থেকে কন্টিনিউশন হবে। আর আমরা যদি মোটামুটি চার্টে যাই, বেশিরভাগ সিচুয়েশনই আমরা দেখব যে মার্কেটের ভিতরে কন্টিনিউশন মার্কেটই বেশি চলতেছে, রিভার্সাল মার্কেট খুবই কম চলে, খুবই কম চলে। দেখেন আমি একটু আপনার চার্টে নিয়ে দেখাই। আমি একটা ন্যাচারাল টাইম ফ্রেমে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, যেটার ক্যান্ডেলের ভ্যালিডিটি অনেক ভালো থাকে, বুঝছেন। ওকে, তাহলে আপনি মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন। এই যে খেয়াল করে দেখেন, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনে, খেয়াল করছেন। এই যে এইখানে সাইডওয়েজ ছিল মার্কেট, আপ ট্রেন্ড, ওকে, এইখান থেকে কন্টিনিউয়াসলি ডাউনে, কন্টিনিউয়াসলি। এর ভিতরে অনেক স্ট্রাকচার হয়েছে যেটা আমার মার্কেটের আপের দিকে ডিরেকশন দেখায় দিছে। আমার অনেকগুলো স্ট্রাকচার এমন হয়েছে না যে মার্কেট হায়ার হাই বানায় ফেলছে, বস বানায় ফেলছে, অনেক কিছু বানায় ফেলছে। সো অ্যাজ আ বিগিনার হিসাবে রিভার্সাল মার্কেটে ট্রেড নিতে আপনি অনেক বেশি প্যারা খাবেন। সো আমার মতে আমি বলি, যতক্ষণ পর্যন্ত একদম পুরা চেঞ্জ না হয়ে যাচ্ছে, আপনার চোখে একদম পুরা কনফার্মেশন না আসতেছে যে এখান থেকে ম্যানিপুলেশন শেষ, পাবলিক পার্টিসিপেশন শুরু হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা রিভার্সালের ট্রেড অ্যাভয়েড করাটাই বেটার অ্যাজ আ বিগিনার হিসেবে আমি যা মনে করি। সাও আপনি একটু মিলাই দেখেন, বিকজ আমার কথাও একটা হইলেই ওইভাবে না দেওয়াটাই বেটার। সো আপনি নিজে একবার চিন্তা করেন যে মার্কেটে কিন্তু হুট করে রিভার্সাল হয়ে যায় না, মার্কেট কিন্তু হুট করে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে না, বিকজ একটা মার্কেটের ট্রেন্ডের ভ্যালিডিটি থাকে। আর যারা বড় বড় ক্যাপিটালে ট্রেড করে এরা সবসময় 1 ঘন্টা 2 ঘন্টার ক্যাপিটালে ট্রেড করে। সো ওরা আমাদের এইখান থেকে দেখেন কত সুন্দর ডাউন দেখাচ্ছে, বাট আমি তো ট্রেড করবো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে। সো ওই ক্ষেত্রে আমার জন্য দেখা গেছে যে মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করা অনেক বেশি প্যারা হয়ে যায়। সো আইডিয়ালি আমি যেটা মনে করি অ্যাজ আ বিগিনার হিসেবে, যতদিন 3-4 মাসে অ্যাটলিস্ট ট্রেড না করেন ততদিন আমার মতে আপনি কন্টিনিউশন মার্কেটে বেশি ট্রেড করেন, রিভার্সাল মার্কেটে একটু কম ট্রেড করেন। বিকজ রিভার্সাল আপনি এখান থেকে দেখেন এই যে রিভার্সালের স্ট্রাকচার হচ্ছে, এই যে হয়ে গেছে, মার্কেট আপের দিকে যাচ্ছে। এখন এখান থেকে কি সাস্টেইন করবে? মাত্র এই দেখেন ব্রেকটা হয়েছে। এই যে রিভার্সাল মার্কেটের যদি চিন্তা করেন, আমি একটু দেখাই, এই দেখেন এইটা হলো আপনার চোখ। সো দেখেন মার্কেট বারবার এই নিচে আসতেছে, এই লেভেলটা এখন পর্যন্ত রিজেকশন করে নেই এইখান থেকে, বিকজ এইখান থেকে বস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, পরেও বস ক্রিয়েট হয়েছে, ডান, এভরিথিং ইজ ওকে। বাট রিজেকশন যে লেভেল, মানে বারবার সাপোর্টের যে রেজিস্ট্যান্সের যে লেভেল, ওইটা কিন্তু এইটা, খেয়াল করছেন। যখনই এটা ব্রেক করতে যাচ্ছে, প্রাইস সাস্টেইন করতে অনেক ঝামেলা হয়ে যায়, বিকজ মার্কেটের ভিতরে খুবই শর্টার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু ভাইয়া ট্রেন্ডের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় না। বেশিরভাগই আমরা নিউট্রাল প্যাটার্ন অ্যান্ড কন্টিনিউশন মার্কেটে ট্রেড করি। সো অ্যাজ আ বিগিনার আমি আপনার একটা কথাই বলবো যে আপনার কন্টিনিউশন মার্কেটটা একটু ভালোভাবে বুঝবেন, যাতে করে আপনার ওই যে মানে রিভার্সালের প্যারায় পড়লে আপনি ম্যানিপুলেশনে পড়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে। সো কন্টিনিউশন মার্কেটে ট্রেড নিয়ে বসে থাকেন, যা হওয়ার হবে ওটা দেখা যাবে ইনশাল্লাহ। জাস্ট সুইং টু সুইং, আমরা ট্রেড করবো সুইং টু সুইং। এখান থেকে ট্রেড নিছি, এই সুইং আমাদের টার্গেট, এখান থেকে ট্রেড নিছি, এই সুইং আমাদের টার্গেট। অনেকে কী করে, যেমন ধরেন এখান থেকে আপনি একটা বেটার কনফার্মেশন পাইছেন, ধরেন এখান থেকে একটা কনফার্মেশন পাইছেন বাইংয়ের, জাস্ট সিচুয়েশনটা বুঝাই। বেশিরভাগ মানুষ
এইখান থেকে বড় টার্গেট দিয়ে রাখবে। সো আইডিয়াল টার্গেট জোনই উনি জানে না যে আমি কই যায় টার্গেট দিব, কই প্রাইসের ফ্লাকচুয়েশন আসতেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সুইং টু সুইং টার্গেট দিব, বিকজ একটা সুইং থেকে আরেকটা সুইং পর্যন্ত মার্কেটের র্যালি থাকে, মার্কেট ওই র্যালিতে যায় কিন্তু রিজেকশন নেয়। এখন কোনো সময় এই রিজেকশন যে ফেজ থাকে, এই ফেজটা আপনার ক্যারেক্টার চেঞ্জও করে দিতে পারে, আবার কোনো সময় এই যে রিভার্সাল ফেজটা থাকে, এই ফেজটা আপনার জাস্ট পুল ব্যাকও হইতে পারে। সো হেজিটেশন, আমি এখান থেকে সুইংয়ে নিব, দেন ওইখান থেকে বের হয়ে যাবো আস্তে করে, যেভাবে ভালো হয় ওইভাবে আমরা করবো ইনশাল্লাহ। সো আমি কন্টিনিউশন মার্কেটের প্যাটার্নগুলো দেখাইতে চাচ্ছিলাম, আমি একটু দেখাই, একটা মিনিট। কন্ট্রোল সি, কন্টিনিউশন ওকে ডান। সো আমরা যেটা মানে ফার্স্ট অফ অল আমরা কন্টিনিউশন মার্কেটের দিকে একটু বেশি ঢুকবো। ওকে, সো এখন আমরা এখান থেকে প্যাটার্নগুলো দেখি। এই যে আমাদের যে বুলিশ প্যাটার্ন, বেয়ারিশ যে প্যাটার্নগুলো, এইটার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ফলিং অ্যান্ড রাইজিং, বুঝছেন? ওয়েজ আমার জানার দরকার নেই, আমার জাস্ট ফলিং অ্যান্ড রাইজিং হইলেই হইলো। ওয়েজ মানে হইলো আপনার মানে ইনডিসিশনাল মোমেন্টাম বুঝায় আর কি, মানে এইটার বাংলা অর্থ করলে এই টাইপের অনেকগুলো ফ্যারিস শব্দ আসে। মানে এক কথায় ওয়েজ মানে হলো আপনার বুঝতে দিবে না ওই জায়গাটাতে কি হচ্ছে, বুঝছেন? মানে আপনি ভুগবেন, মানে হীনমন্যতায় ভুগবেন, কনফার্মেশনের ঘাটতি থাকবে আপনার ভিতরে। সো ওয়েস্টটা আমরা বাদ দিই। হ্যাঁ, এটা একটা প্যাটার্নের নাম, এটা ওইভাবে চাইলে মনে রাখতেই পারেন আপনি, সমস্যা নেই। বাট আমার মতে শুধু ফলিং আর রাইজিংটা দেখি। সো ফলিং বলতে কি, মার্কেটের ভিতরে ফল হবে আমি দেখবো, আমি সবার ফান্ডামেন্টালটা বুঝাই, দেন আমি দেখবো চার্টে যায় কী করা যায় এটারে। সো আমি কি দেখতেছি, ফলিং দেখতেছি। ফলিং মানে কি, একটা মার্কেটের ভিতরে যখন মার্কেট ডাউন দিকে যাইতে থাকবে, এটার আমরা কি বলবো, এটার আমরা ফলিং বলবো, যে মার্কেটের ফল হচ্ছে। এখন এই কন্টিনিউশন মার্কেটের ভিতরে ফলিং মানে হইলো মার্কেটের ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ থাকে, অ্যান্ড রাইজিং মানে হইলো মার্কেটের ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ নাই। বুঝেন নাই না? একটু কষ্ট হচ্ছে। ওকে, দেখেন মার্কেটের স্ট্রাকচার ধরেন আপের দিকে, ধরেন মার্কেট এইভাবে আপের দিকে যাচ্ছে, হায়ার হাই বানায়া বা পুল ব্যাক আইডিএম নিয়ে যেভাবে ইচ্ছা যাচ্ছে। এখন মার্কেট ইন্টারঅ্যাকচুয়াল যে সিচুয়েশনগুলো আছে, ওইখানে আপনারে ডাউনফল দেখাচ্ছে মার্কেটের ভিতরে। সো এটা কি হচ্ছে, মার্কেটের ফলিং হচ্ছে। ওভারঅল মার্কেটের স্ট্রাকচার কোন দিকে, আপের দিকে। সো ওভারঅল মার্কেটের স্ট্রাকচার যদি আপের দিকে হয় এবং মার্কেট যদি আপনার ইন্টারনাল স্ট্রাকচারগুলো ডাউনের দিকে দেখায়, মানে কি মার্কেটের ভিতরে ফল হচ্ছে। যেহেতু আমরা কন্টিনিউশন প্যাটার্ন দেখতেছি, এখানে খেয়াল করেন কন্টিনিউশন ফলিং ওয়েজ, মানে মার্কেট আমার কন্টিনিউশন, মার্কেটের স্ট্রাকচার কিন্তু আমি ছাড়ি নাই, ওইটা ইম্পর্টেন্ট। সো মার্কেট আমার আপে চলতেছে, সো আপে যদি মার্কেট চলে, ইটস আ ডিমান্ড জোন, এটা আমার জন্য ডিমান্ড জোন। ওই যে ঘুরায় পেঁচায় সেম কনফার্মেশন পিওআই জোন। সো এইখান থেকে ছোট ছোট মোমেন্টাম আমি কি দেখব, যে মার্কেট এখান থেকে ফল করতেছে। এবার এই ফলিংয়ের ক্ষেত্রে আপনার কন্ট্রাক্টিংও হইতে পারে, এই ফলিংয়ের ক্ষেত্রে আপনার অ্যাসেন্ডিংও হইতে পারে, এই ফলিংয়ের ক্ষেত্রে আপনার ডিসেন্ডিংও হইতে পারে। অ্যাসেন্ডিং মানে কি, আমার রেজিস্ট্যান্স ফিক্সড, এই টাইপের মার্কেট স্ট্রাকচার হবে। ডিসেন্ডিং মানে কি, আমার সাপোর্ট ফিক্সড। ওকে, সো এইটা কন্ট্রাক্টিং এইভাবেও হইতে পারে, বা আপনার সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিংও হইতে পারে। সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং কি, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। যেমন অ্যাসেন্ডিংয়ের ভিতরে আমার একটা ফিক্স থাকে, হয়তো সাপোর্ট ফিক্স থাকবে, না হয় রেজিস্ট্যান্স ফিক্স থাকবে, এই টাইপের কাজ করবে। এই যে এই টাইপের কাজ করবে মার্কেট, হয়তো রেজিস্ট্যান্স ফিক্স থাকবে, না হয় সাপোর্ট ফিক্স থাকবে। বাট আমি যখন সিমেট্রিক্যালে যাব, তখন আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ডাইনামিক থাকবে। কেন বললাম এটা, এই কন্টিনিউশন মার্কেটের ভিতরে যখন আমি ফলিং দেখব, এটা ডাইনামিকও দেখাইতে পারে। ডাইনামিক কেমনে দেখাবে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনোটাই ফিক্সড থাকবে না, এটা হলো আমার ডাইনামিক ক্যালকুলেশন, আর এইটা আমার ন্যাচারাল কনক্লুশন, এটা আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। সো এই যে ফলিংটা হচ্ছে, এবারে ফলিংয়ের ভিতরে মার্কেট কি করতে পারে, কন্ট্রাক্টিংও হইতে পারে, মার্কেট এক্সপ্যান্ডিংও হইতে পারে। বাট আমার ওভারঅল জিনিস কি, কোনো সময় দেখবেন মার্কেট এইখানে এসে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। ওকে, একে তো মার্কেট ছোটো হইলো এখান থেকে ফাটে আমি জানি। সো এখান থেকে আমি যদি দেখি যে মার্কেট ডাউনের দিকে ফাটতেছে, ইটস কল ব্রেকডাউন, ফেক ব্রেকডাউন, বিকজ এইখান থেকে পিওআই জোন আছে, মার্কেটের বাইং সেকশন, ওভারঅল মার্কেট কন্টিনিউশন। সো কন্টিনিউশন মার্কেটে আমার ফলিং দেখাচ্ছে, ডান। এখান থেকে আমার নিচের দিকে ব্রেকআউটও দেখাইছে, ব্রেকডাউনও দেখাইছে, সমস্যা নেই। হালকা পাতলা মার্কেট আমার প্রফিট দিবে, এইখান থেকে মার্কেট ট্যাব হবে, সবাই ডাউনে নিবে, আমি এখান থেকে বাই করব। বাট এই যে কন্ট্রাক্টিংটা আমি দেখলাম, এই কন্ট্রাক্টিংটা আস্তে আস্তে যদি মার্কেটের এই ফেজে চলে আসে, এইখানে এসে মার্কেটটা কন্ট্রাক্টিং হয়, অ্যান্ড দেন এইখান থেকে যদি প্রাইস ট্যাব হয়ে উপরের দিকে যায়, খুবই ভালো মানের একটা ব্রেক করে, অ্যান্ড দেন সবার আগে আমরা জোন ভিত্তিক কনফার্মেশন পাই, দেন এখান থেকে আমরা রিজেকশন ভিত্তিক কনফার্মেশন পাই, দেন আমরা ক্যান্ডেল ভিত্তিক কনফার্মেশন পাই। এই টাইপের যদি কিছু হয়, তখন আমি এখান থেকে লং বাই করতে পারবো।
ইটস কল পিওয়াই জোন বাইং, মানে এবারে এখানে কন্ট্রাক্টিংও হইতে পারে, অ্যাসেন্ডিং ডেসেন্ডিং যে কোনো জিনিস হইতে পারে। সো আমি মার্কেটের ডিরেকশন আপে রাখছি। কন্টিনিউশন মার্কেট, আমি তো বারবার বলতেছি, কন্টিনিউশন মার্কেটের ফলিং, মানুষের ইন্টারনাল সিচুয়েশন দেখে মনে হবে যে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। আর যারা একটু লম্বা টাইম ফ্রেমে সুইচ করবেন, আপনি দেখবেন এই টাইপের কাহিনী হচ্ছে মার্কেটের ভিতরে। বেশিরভাগ জায়গায় এই সেম টাইপের কাহিনী হয়, মার্কেট কন্ট্রাক্টিং করতে করতে নিচে আসে, লাস্টে যায় পিওয়াই জোন ট্যাপ করে। এটা মার্কেটের ধরন। এই দেখেন, যারা শুধু কন্ট্রাক্টিংয়ে ট্রেড করবেন, প্রত্যেকটা সেকশনেই ভাই আসলে কোনো কিছুই একদম ধরাবান্ধা না। আপনি যদি মার্কেটে থাইকা সময় দিয়ে বের করতে পারেন, আপনি বেটার অপশন পাবেন। সো এইখান থেকে দেখেন আপনার মার্কেট কন্ট্রাক্টিং হয়েছে না, ইটস কল সিমেট্রিক্যাল। কেন? বিকজ সাপোর্ট রেজিস্ট্যান্স কোনোটাই ফিক্সড না। যদি সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ফিক্সড থাকতো, তখন এইখান থেকে আমি এটার অ্যাসেন্ডিং বা ডেসেন্ডিং বলতে পারতাম। যেহেতু দুইটাই ডায়নামিক, ইটস কল সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কন্ট্রাক্টিং। সিমেট্রিক্যাল বাদ দিয়ে আমি কন্ট্রাক্টিং মনে রাখি। অনেকে আবার বলতে পারেন, ভাই আমি তো এখানে নাম শুনছি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, আপনি তো পড়ার নাই। আমি আপনারা যা যা পড়ানোর সবই পড়াইছি, শুধু আমি নামগুলো ডিফারেন্টভাবে বইলা যাই। সিমেট্রিক্যাল মেট্রিক্যাল বললে আপনার হয়তো ঝামেলা মনে হতে পারে, দ্যাটস দ্য রিজন আমি আপনার কন্ট্রাক্টিং অ্যান্ড এক্সপ্যান্ডিং বলছি। আপনি যেভাবে নিয়ে শান্তি পান। দেন এখান থেকে আপনার কনফার্মেশন পাইছেন। আফটার কনফার্মেশন এবার এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার স্টপ লস কই থাকবে? সিমেট্রিক্যালের নিচে, বিকজ ইটস কল এইখান থেকেই ফাটছে। এখন আমার আইডিয়াল জোন কই? আইডিয়াল ট্রেডের জোন উপরে। এগুলার ক্ষেত্রে গত ক্লাসে আমি দেখাইছিলাম, মার্কেটে যখন আমরা নিউট্রাল প্যাটার্নের ক্লাস করব, তখন কিন্তু আমরা ট্রেন্ডের দিকে অনেক বেশি ঝুঁকবো না, বুঝছেন? এখন আমি দেখতেছি একটা মান ডার্কে ডাউন হওয়ার পরে এইভাবে কন্ট্রাক্টিং হচ্ছে। আমি এখান থেকে দুইভাবে ট্রেড করতে পারি। যেহেতু আমি ডাউনে ট্রেড করতে পারি, এখন ডাউনে আমি ক্যান করব না, বিকজ ওভারঅল মার্কেটে এত বড় একটা সেলিং হওয়ার পরে মার্কেটের ভিতরে যদি স্ট্রেংথ থাকতো, মার্কেটে একবার দুইবার করে জীবনও পুলব্যাক নিত না। আইডিএমের পরেই মার্কেট ট্যাপ করে নিচে চলে আসতো, যদি মার্কেটের ভিতরে ওই পরিমাণে ভ্যালিডিটি থাকতো। একটু বুঝছেন? একবার আমরা কি জানি, আইডিএম থেকে মার্কেট ফাটছে, এখান থেকে তো মোটামুটি গ্যাপ ছিল, কই নিচে আসে নাই। তার মানে এইখানে সেলাররা তত বেশি এগ্রেসিভ না। এইটা ভাইবা আমি এখান থেকে কন্ট্রাক্টিং ড্র করছি যে মার্কেট পুলব্যাকও শেষ, আইডিএমও শেষ। এবার এইখান থেকে মার্কেট ওইভাবে যেহেতু ফাটে নাই, সেলারদের এগ্রেসিভনেস কম। দ্যাটস দ্য রিজন আমি ডাউনের কোনো কিছু মার্ক করতে পারবো না, বিকজ যেহেতু উপরের দিকে ব্রেকআউট হয়েছে, তার মানে মার্কেটের ডিরেকশন আপের দিকেই যাবে, বিকজ এইখান থেকে ফাটার পরেও মার্কেট নিচে যায়নি। যদি ভ্যালিডিটি থাকতো, এই যে আইডিএম থেকে যদি ফাটতো, এভাবে মার্কেট ধার নিচে চলে আসবে, এভাবে কন্ট্রাক্টিং করবে না। সো এগুলা প্রত্যেকটা হলো মার্কেটের ফেজ। আপনি প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টিং পাবেন, এই যে এইখানেও কন্ট্রাক্টিং আছে, প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টিং আছে, বাট এগুলা ডিফারেন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি, বুঝছেন? সো আমি এখানে কি দেখতেছি, মার্কেট কন্টিনিউশন মার্কেটে যদি পিওয়াই জোন থাকে এবং মার্কেট যদি ফলিং বানায়, তার মানে ইন্টারনাল স্ট্রাকচার বানাচ্ছে ডাউনে। সবার মনে হবে যে যারা ট্রেন লাইনের ট্রেডার, সবাই ভাববে যে মার্কেট এইভাবে ডাউনের দিকে যাচ্ছে, ট্রেন লাইন ড্র করো, এখানে আসুক, ডাউনের জন্য ট্রেড নিয়ে নাও। বাট আমরা ওইখান থেকে নিব না, সবাই যেদিক ট্রেড নেয় আমরা ওইখানে ট্রেড নিব না, তাইলে আমাদের লসের হার বেশি থাকবে। সো এটা কি দেখলাম? ফলিং ওয়েজ দেখলাম। কই দেখলাম? কন্টিনিউশন মার্কেটে। এবার এই সেম জিনিসটা কন্টিনিউশন মার্কেটের যদি ডাউনে ঘটে, এটাতে আমি আপ ট্রেন্ডে দেখাইলাম। যদি ডাউন ট্রেন্ডে ঘটে, ধর মার্কেটের ট্রেন্ড এইভাবে ডাউন, মার্কেটের ভিতরে আমি কি দেখতেছি? ফলিং দেখতেছি। ওই সেম জিনিস, দুইটাই ফলিং রাইজিং, দুইটা সেম। সো একে তো আমার মার্কেট ডাউন ট্রেন্ড, একটু লেখা রাখি যাতে আপনার মনে থাকে। একে তো আমার মার্কেট ডাউন ট্রেন্ড, দেন মার্কেট নিচের দিকে আসতেছে, বাট এইখানে আমি কি দেখতেছি? ফল দেখতেছি। যেহেতু মার্কেটের ভিতরে ফল হচ্ছে, বাট প্রাইসের ভিতরে কি আসলে মুভমেন্ট আছে? প্রাইস কি এগ্রেসিভ? যদি প্রাইস এখান থেকে এগ্রেসিভ হয়, তাহলে আমি বুঝবো যে না, প্রাইস আসলেই ফল হচ্ছে। যদি প্রাইস এইভাবে যায় কন্ট্রাক্টিং করে, তখন আমার জন্য এটা কী হবে? বাইং কনফার্মেশন হবে। কেন? বিকজ একটা আপ ডাউন ট্রেন্ডের মার্কেটে প্রাইস কখনোই এসে কন্ট্রাক্টিং করার সুযোগ খুবই কম থাকে, তখন ওদের সেলারের ভিতরে এগ্রেসিভনেস থাকে না। অ্যান্ড দেন তখনই আমরা মূলত স্ট্র্যাটেজিগুলো বানাই। আমার আরএসআই কী বলে, আমার মুভিং অ্যাভারেজ কী বলে, দেন আমার সাইক্রাটিস কী বলে, আমার এডিএক্স কী বলে, ওই জিনিসগুলো আমি এখানে মার্চ করে দেন আমরা ট্রেড করি। সো এটা আমি কী দেখতেছি? ডাউন ট্রেন্ডের ফলিং দেখতেছি। হোয়াট ইজ ডাউন ট্রেন্ড অ্যান্ড ফলিং? মার্কেটের ট্রেন্ড থাকবে ডাউনে এবং মার্কেট ফল হচ্ছে আমি দেখতেছি, বাট প্রাইসের ভিতরে এগ্রেসিভ নাইস, মার্কেট কন্ট্রাক্টিং হচ্ছে। আপের দিকে যদি ফাটে, প্রাইস যদি সাস্টেন করে, ছোটো স্টপ লস থাকবে, এই সুইং পর্যন্ত থাকবে আমার টার্গেট, শেষ। এটা হলো ধরন। যদি লস হয়, যদি মার্কেট আসলেই কন্টিনিউয়াসলি নিচে যেতে থাকে, ডান, আলাদা হিসাব। যদি মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাইতে থাকে, ওটা আলাদা। এখন বলতে পারেন, ভাই এইখানে ডাউনের দিকে যাচ্ছিল, আপনি এইখান থেকে বাই করতে বলছেন, বাট এইখানে ডাউনের দিকে যাচ্ছে, এইখানেও বাই করতে বলছেন। রিজন কি? রিজন হইল মার্কেটের ফেস। একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে 100% মার্কেট ডাউনে যাবে,
বাট যদি এগ্রেসিভনেস থাকে তখন প্রাইস কন্ট্রাক্টিং করার সুযোগ সুবিধা খুবই কম। তাও যদি আমি দেখি এইখান থেকে কন্ট্রাক্টিং করে, বিকজ এখানে সেলিংয়ের পিওয়াই জোন কই, উপরে না, এইখানে পিওয়াই জোন না, সো মার্কেট তো এখান থেকে ট্যাপ হবে। এইবার আমি ডাউন ট্রেন্ডও উপরের দিকে ট্রেড নিতে পারবো। ইটস কল ডাউন কন্টিনিউশন মার্কেট ফলিং ওয়েজ, বুঝছেন? সো এইখানের ফলিং আমার জন্য আপ ট্রেন্ডের কন্টিনিউশন, বিকজ এইখান থেকে মার্কেটের ভিতরে এই যে আসতেছে, কি বলে, পিওয়াই জোন আসতেছে, বাট এইখানের ফলিং আমার জন্য রিভার্সাল মার্কেট। আর এইটাই আমি একটু আগে আপনারা বলতে চাইছি যে রিভার্সাল মার্কেটের যে উইচগুলো দেখছিলাম, ফলেনগুলো দেখছিলাম, এইটা হলো যে এইভাবে, এই যে রিভার্সাল মার্কেট, বিকজ আমরা এখন রিভার্সাল মার্কেটটা দেখতেছি, আমার মনে নাই। সো মার্কেট যখন রিভার্স হবে অ্যান্ড দেন মার্কেটে যখন ফলিং ওয়েজ দেখাবে কি মার্কেট আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। যদি এগ্রেসিভনেস থাকতো তাহলে তো মার্কেট এগ্রেসিভলি নিচের দিকে যাইতো, তাহলে তো মার্কেট আস্তে আস্তে নিচের দিকে যাইতো না। সো এটা রিভার্সালের ফলিং ওয়েজ। রিভার্সাল মার্কেট যখন দেখবো মার্কেট রিভার্স হচ্ছে, ছোটো ছোটো মার্কেট কন্ট্রাক্টিং করতেছে, আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো, বুঝছেন? তাহলে এইটা আমি কন্টিনিউশন মার্কেটের ফলিং দেখলাম, এটা আমি রিভার্সাল মার্কেটের ফলিং দেখলাম। এখন এই দুইটার ভিতরে আরও একটু ডিস্টেন্স আছে, কন্টিনিউশন এবং রিভার্সালের ভিতরে টাইম ফ্রেম। যেহেতু মার্কেট কন্টিনিউশন, ওর স্ট্রাকচারে আপের দিকে থাকবে অ্যান্ড দেন ও এখানে আপনার ছোট ছোট টাইম ফ্রেমের ভিতরে স্ট্রাকচার বানাবে। আর যখন আপনি মার্কেটের ফলিং দেখবেন রিভার্সাল মার্কেটে, তখন এখানে একটু লম্বা টাইম ফ্রেমের, বিকজ রিভার্সাল মার্কেটটা লম্বা টাইম ফ্রেমের হয় আর কন্টিনিউশন মার্কেটটা একটু ছোটো টাইম ফ্রেম হয়। একটু পর দেখাচ্ছি, সমস্যা নেই, ওকে? সো এখান থেকে আমি ফলিং দেখাই দিছি, বাট এখন যদি আমি রাইজিং দেখাই, এই রাইজিং কেমনে দেখাবো, এবারে রাইজিংটা ঘটবে কই সেইটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি একটু আগে আপনারা যে ফলিংটা দেখাইছি এগুলো একটু শেষ করে নিই, তাইলে আমার এটা বুঝাইতে সুবিধা হবে। সো দেখেন, আমি একটু আগে যে আপনার ফলিংটা দেখাইছি, আমি কি বলছিলাম যে মার্কেট কন্ট্রাক্টিং হবে, মার্কেটের ওভারঅল ডিরেকশন আপের দিকে, বাট মার্কেট এখান থেকে আইসা এভাবে কন্ট্রাক্টিং হয়েছে, আমি ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করতে পারবো, ঠিক আছে? বাট হইল না কন্ট্রাক্টিং, যদি এইভাবে ফ্ল্যাগ প্যাটার্ন বানায়, তখন এটা আমার জন্য কি হবে, জাস্ট ন্যাচারাল ফ্ল্যাগ প্যাটার্ন। ফ্ল্যাগ মানে কি, এটা দেখাবে ফ্ল্যাগের মতন। এখন কন্টিনিউশন মার্কেট অ্যান্ড রিভার্সাল মার্কেটের ভিতরে সব থেকে বড় যেটা ডিস্টেন্স, সেটা হলো টাইম ফ্রেমের ডিস্টেন্স। রিভার্সাল মার্কেটের টাইম ফ্রেমের ডিস্টেন্স অনেক বড় থাকে, কেন? বিকজ এই রিভার্সাল মার্কেটেরও ভিতরে কিন্তু আপনার এই টাইপের প্যাটার্নগুলো হইতে পারে। দেখবেন মার্কেট রিভার্স হয়ে যাচ্ছে, বাট আদৌ কি রিভার্স হবে না। সো এই উইচ প্যাটার্নগুলা, ফ্ল্যাগ প্যানেন্টগুলা, এগুলো মোটামুটি কন্টিনিউশন অ্যান্ড রিভার্সালের ভিতরে অনেকটা সিমিলার থাকে, ডিফারেন্সিয়েশন থাকে শুধু টাইম ফ্রেমে, আর কোথাও নাই। রিভার্সাল মার্কেটের যে ওয়েজ প্যাটার্নগুলো হবে এগুলো একটু টাইম ফ্রেমের হবে, কন্টিনিউশন মার্কেটের যে ওয়েজ প্যাটার্নগুলো হবে এগুলো একটু ছোটো টাইম ফ্রেমের হবে। দেখেন, আমি এখান থেকে যাই, সবার আগে ধরেন আমি এখান থেকে মার্কেটের ক্যারেক্টারটা দেখলাম, ধরেন এখান থেকে আমি একটা ক্যারেক্টার শিফট বানাইলাম ছোটো টাইম ফ্রেমের জন্য, এখান থেকে মার্কেট ট্রেন লাইন, ওকে, এখান থেকে বস ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে, জাস্ট ছোটো টাইম ফ্রেম আমি বোঝানোর জন্য, আমি জাস্ট আপনার সিচুয়েশনটা বুঝাইতে চাই, আর কিছুই না। সো ধরেন এটা আমার জন্য একটা কন্টিনিউশন মার্কেটের ট্রেন্ড, আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি এটা একটা কন্টিনিউশন মার্কেট, ডান। সো যখন আমি এখান থেকে আইডেন্টিফাই করছি, এইবার দেখেন এখানে আমার দুইভাবে আমি কী দেখছিলাম, ফ্ল্যাগ দেখছিলাম অ্যান্ড প্যানেন্ট দেখছিলাম। প্যানেন্ট মানে কি, মার্কেটের ভিতরে মানে কি বলে এটা, চোক্কা টাইপের কিছু একটা হবে, আর ফ্ল্যাগ মানে হইলো পতাকার মতন দেখাবে। আইডিয়ালি কি, সবার আগে আমার কন্টিনিউশন মার্কেট থাকতে হবে, মার্কেটের ডিরেকশন আপে থাকতে হবে। সো এখান থেকে আমি যখন মার্কেটের ডিরেকশন সেট করছি, দেন এবার এখান থেকে আমি এটা ড্র করে রাখি, দেখি এটা কি আমার ফ্ল্যাগ হয় না প্যানেন্ট হয়। লাইক আপনার ওই সেম জিনিস, শুধু টাইম ফ্রেমের ডিস্টেন্স, দেখেন, ওকে। সো এখান থেকে আমি আরও একটা নেই, এটা হলো জাস্ট আমার একটা ফ্ল্যাগ, মানে দেখতে ফ্ল্যাগের মতন, শেষ। এটা জাস্ট প্যাটার্ন, জাস্ট মার্কেটের সিচুয়েশনগুলোর নাম মনে রাখার জন্য, এগুলা কোনো রকেট সায়েন্স না, আর এগুলা মনেও রাখতে হবে না আপনার, জাস্ট এটা হলো এক ধরনের প্যাটার্ন। এইখানে ওই ব্রেকআউট ব্রেকডাউনের মাধ্যমে ট্রেড হয়, বিকজ আমি ফার্স্টের দিন আপনারা বলছি আমরা কন্টিনিউশন অ্যান্ড নিউট্রাল মার্কেটে শুধু ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি, বাট ট্রেন্ড আমার কন্টিনিউশন মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়, নিউট্রাল মার্কেটে আমার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয় না, বুঝছেন? অনেকগুলো সিমিলার জিনিসগুলো আসলে, এই জন্য মাঝে মধ্যে একটু হেবিজিবি হয়ে যায়। সো একটু বোঝার ট্রাই করেন। দেখেন, এইখান থেকে মূলত মার্কেটের ডিরেকশন যখন আমি আপের দিকে সেট করছি, অ্যান্ড দেন এইখান থেকে আমি এই জায়গার অনেকগুলো সিচুয়েশনের ব্রেকআউট পাইছি। যেমন দেখেন, অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয় আসলে ট্রেড নেওয়ার আগে।
এটা কেন দেখাইলাম, এর পরের লেভেলটাতে আপনি গেলে বুঝবেন যে কেন দেখাচ্ছি এটা। দেখেন একটা ভালো সাপ্লাই যে জোন ছিল, এই জোনটারও কিন্তু ব্রেকআউট হয়েছে। সো এটা এমন একটা জায়গা যেখানে আমি মার্কেটের ট্রেন্ড আপের দিকে সেট করতে পারছি। এখন আমি আবারও বলি, মিসকনসেপশন রাখেন না, মার্কেট যে প্রত্যেকবার এমন হবে তেমন না। আমি হয়তো এইসব জায়গায় এইভাবে ট্রেডও নেই, বাট আমি আপনারা বুঝাচ্ছি যে মার্কেটের এগুলো ফেস। ফার্স্টেই বলছি, ট্রেডিং আপনি যখন ক্যান্ডেল আর মার্কেটের তিনটা ট্রেন্ড হয় আপনি শিখা গেছেন। বাকি প্রত্যেকটা জিনিস হইলো মার্কেটের সাইকোলজি বুঝতেছি আমি। সো এইটা মার্কেটের সাইকোলজি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি এখানে ট্রেড নিয়েছিলেন? না, আমি হয়তো এখানে অন্য টাইপের ট্রেডিং করছি। এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তো কেউ ভুল ধারণা রাখেন না যে তাইলে আপনি এইভাবে ক্যান ট্রেড করেন নাই। এগুলা মার্কেটের ফেস, চার্ট প্যাটার্ন এইভাবেই কাজ করে। সো আপনি যদি চার্ট প্যাটার্নের ট্রেডার হন, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার হন, তখনই আপনি এগুলো কাজে লাগাইতে পারবেন, তার আগে পারবেন না। সো আমি শুধু আপনার এটার মানে কি বলে বিহাইন্ড দ্য স্ক্রিনটা বুঝাচ্ছি যে এটা আসলে কেমনে ঘটতেছে, সাইকোলজিটা কি। প্রত্যেকটা জিনিস কারণে ঘটে। আপনি গুগলে যে এগুলো নিয়ে সার্চ করেন, হাজার ভিডিও পাবেন, এগুলা হাজার আর্টিকেল পাবেন এগুলো নিয়ে। এগুলো যদি ফেক হইতো তাহলে মানুষ এইভাবে ট্রেড করতে পারতো না। বাট আমি ফার্স্টেই বলছি, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট এজেস থাকে, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট সাইকোলজি থাকে। হাজার ধরনের ট্রেডিং সাইকোলজি থাকতে পারে, আপনি সব করবেন না, 2-3টা করবেন। বাট এখন আপনি একবার ট্রেড নিতে যায় ধরেন এইখান থেকে আপনি একটা আপ ট্রেন্ডের কনফার্মেশন পাইছেন, অ্যান্ড দেন তখন যদি আপনি এই ফ্ল্যাগ প্যানেলটাও দেখেন, তার মানে হ্যাঁ এখানে কিছু একটা হচ্ছে যেটা আমার মার্কেটের সিচুয়েশনের দিকে কাজে লাগতেছে, আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। এগুলা আর কিছুই না। সো ফ্ল্যাগ মানে কি, জাস্ট পতাকার মতন দেখাবে। আপনি এখানে খেয়াল করেন, দেখেন এই যে এই জায়গাটা মোটামুটি একটা পতাকার মতন দেখায়, দ্যাটস ইট, আর কিছুই না। সো এটা একটা কনফার্মেশন হইতে পারে, এইটা আমার জন্য একটা বেটার রেজিস্ট্যান্স লেভেল। অ্যান্ড দেন যখন আমার থেকে এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়েছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়েছে, অ্যান্ড দেন মার্কেটে আমি যখন কন্টিনিউয়াসলি আপের দিকে যাইতে দেখছি এবং কন্টিনিউশন মার্কেটে একটা ফ্ল্যাগ প্যাটার্ন পাইছি আমি। এগুলা কি প্যাটার্ন, যখনই ফ্ল্যাগ প্যাটার্ন পাইছি কনফার্মেশনের পরে আমি এখান থেকে ট্রেড নিতে পারতেছি। এই যে এটা ইটস কল কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলের এই জোনের নিচে থাকবে আমার স্টপ লস, এই সুইং পর্যন্ত থাকবে আমার টার্গেট, বিকজ মার্কেট সুইংয়ে কাজ করে। এখন একদম এই সুইংয়ে নিয়ে কি আমি দেবো না, বিকজ ওইখান থেকেও রিজেকশন আসছে। আমি হয়তো রিজেকশন ক্যান্ডেল এবং কনফার্মেশন ক্যান্ডেলের নিচে রাখতে পারি। আগেও বলছি, এখনও বলছি, এখন এইখানে এই পর্যন্ত গেছে দেখে এই জন্য বলি নেই। এগুলো ফেস, প্রত্যেকটা মার্কেটের ফেস। প্রত্যেকটা মার্কেটের আমরা একদম সুইংয়ে যায় কিন্তু কেউ টার্গেট দেই না, সুইংয়ে যায় টার্গেট দিই না, কনফার্মেশন ক্যান্ডেলের পরে যায় টার্গেট দিই। সো এগুলা একটা এজেস ট্রেডিং স্টাইল, আপনি চাইলে নিজের ইমপ্লিমেন্ট করতে পারেন, দ্যাটস ইট। সো এখান থেকে আমার রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে, একে তো ব্রেকআউটের কনফার্মেশন পাইছি, দুই মার্কেট ছোটো টাইম ফ্রেমে এখান থেকে কন্টিনিউশন বানাইছি, দেন কন্টিনিউশনের যে ফ্ল্যাগ প্যাটার্ন আছে এই প্যাটার্নটা আমার এইখানে কাজ করছে, দ্যাটস ইট। 3-4টা মাল্টিপল কনফার্মেশন আমি এইখান থেকে ট্রেড নিয়ে নিছি, বুঝছেন? সো এইখানে কিন্তু এই ফ্ল্যাগ প্যাটার্নটা রিভার্স হবে না। কেন? এটা কন্টিনিউশন মার্কেট। সো ফ্ল্যাগ প্যানেন্ট এইটা কিন্তু আপনার রিভার্সাল মার্কেটের ভিতরে থাকে, ওইখানে হয়তো উঠায় নাই। ওয়েজ, এই ওয়েজ দুইটা সেম জিনিস। কন্টিনিউশন মার্কেটের ওয়েজটা থাকবে হলো ছোটো টাইম ফ্রেমের জন্য, বিকজ এইখানে আপনার ম্যানিপুলেশন খুবই কম থাকবে, মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। রিভার্সাল মার্কেটের সমস্যা হয়, একটা মানুষ খারাপ, ওরা আপনারা ভালো বানাইতে গেলে অনেক সমস্যা হবে। একটা মানুষ ভালো, ওরা আপনি চাইলেও খারাপ বানাইতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। বাট মিডল অপশনে যারা থাকে, মাঝে মধ্যে দু একটা বিড়ি বুড়ি খায়, ওরা আপনি একদিন বললেই হইলো যে মামা চল আজকে একটু মদ খাই, ওই কিন্তু খাই লাইব, বিকজ টেস্টিং পারপাস, আস্তে আস্তে হয়ে যাবে। সো ও হইলো আপনার একদম বাজে, ওরে চেঞ্জ করা খুবই কষ্টের। ও হইলো আপনার রিভার্সালের জায়গা, জাস্ট মোটামুটি মাঝে মধ্যে দুই একটা বিড়ি বুড়ি গাঞ্জা খায়, ওর দিয়ে টেস্টিং মেস্টিং সম্ভব, বাট ওর দিয়ে সম্ভব না। আবার ও যখন একবার খারাপ হয়ে যাবে, ভাই রে ভাই, ওর থেকে খারাপ আর মানুষ হবে না, বুঝছেন? সো সেম টাইপের কন্টিনিউশন মার্কেট এইখানে আপনার ছোট টাইম ফ্রেমে কাজ করে, অ্যান্ড রিভার্সাল মার্কেট বড় টাইম ফ্রেমে কাজ করে, বুঝছেন? আশা করি বুঝছেন। এখন প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু কোনো না কিছু কারণের জন্য ঘুরতেছে। ওকে, দেখেন এইখানে আবার আপনার একটা ট্রেড লস হবে কেমনে? মার্কেট যেহেতু আপ ট্রেন্ডের জন্য করছেন আপনি, এখান থেকে মার্কেট নিচে আসছে, বিকজ এখান থেকে রেজিস্ট্যান্স ফেয়ার ভ্যালু থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসছে। এই যে দেখেন ফেয়ার ভ্যালু আছে, ইটস আ পিওআই জোন। কিসের পিওআই জোন? সেলিংয়ের পিওআই জোন, আমরা সেটাও জানি। দেখেন এইখান থেকে এই যে ফেয়ার ভ্যালুটা ড্র করে রাখেন, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু। ফার্স্ট হলো আপনার রিজেকশন জোন, এখান থেকে এটা সরাই দেই। এই যে ফার্স্টে হলো রিজেকশন, কনফার্মেশন পাওয়ার পর অনেকেই এখান থেকে ট্রেড এক্সিকিউট করে দিছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দেন এইখান থেকে স্টপ লস হিট,
পরের বার আবার যে ট্রেড এক্সিকিউট করছে প্রফিট করতে পারছে। সো এই পিওয়াই জোনগুলোতে এটা প্রবলেম হয়, বিকজ আমরা জানি যে এইখান থেকে মোস্ট অফ দ্য কেসেস মানুষ ট্রেডগুলো এক্সিকিউট করে। ওই জায়গাগুলো ওরাও জানে যে মানুষ এখন অনেক ট্রেডাররা পিওয়াই জোন শিখতেছে, স্মার্ট মানি কনসেপ্টে শিখতেছে। সো ওদের একটু চুনা লাগাইয়া স্টপ লস হিট করা দিয়া মার্কেট দেন ওদের ডিরেকশনে যাবে। বাট ওইটা এখানে যদি ট্রেড লস হয়, আপনি যদি আপনার যে এজেস, আপনার যে স্টাইল ট্রেডিং করার যে ধরন, ওইটার উপর যদি আপনার বিশ্বাস থাকে, আপনি আবার কনফার্মেশন পরে এখানে ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এটার জন্য আসলে সময় লাগে। সো এইখানে আমার দেখেন মার্কেটের ভিতরে ভালো মানের একটা কন্ট্রাক্টিং হচ্ছে, মানে একটা প্যাটার্ন হচ্ছে এক কথায়। দেখেন ওকে, এই যে একটা প্যাটার্ন হয়েছে। এইখানেও আপনি এই যে ব্রেকআউট হয়েছে, ডান। ব্রেকআউটের পরে আপনি এইখান থেকে এই কনফার্মেশন ক্যান্ডেল, এই জোনের নিচে আপনার স্টপ লস, এই পর্যন্ত অ্যাটলিস্ট যেহেতু কনফার্মেশন ক্যান্ডেল এইটা 1:1 হয়তো হইতে পারতো, এখানে একটা ট্রেড আপনার লস হইতো যদি আপনি এখানে এই কন্টিনিউশন মার্কেটে আপের দিকে নিতেন। এভাবেই কাজ করে ভাই, লাভ লসই জীবন, কিছু করার নেই, এটাই ট্রেডিংয়ের ধরন, উপায় নেই। সো এখান থেকে আমি যেটা বুঝাইতে চাইছি, প্যানেন্ট অ্যান্ড ফ্ল্যাগ সেম জিনিস। সো ফ্ল্যাগের ভিতরে কি ঘটতেছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, নিচে আইসা এইভাবে মানে স্ট্রাকচার বানাইছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সমান, যেখান থেকে সাপোর্ট নিচ্ছে ওইখান থেকেই রেজিস্ট্যান্স নিচ্ছে। ব্রেকআউট হয়েছে, কন্টিনিউশন মার্কেট আপের দিকে ট্রেড, তার মানে কি মাল্টিপল বার পুলব্যান অ্যান্ড আইডিয়াম নেওয়া। যদি এখান থেকে পিওয়াই জোন থাকে অনেক লম্বা হোল্ড করবো না, বিকজ নিচ থেকে ট্যাপ হইতে পারে। আর যদি পিওয়াই জোন না থাকে তাইলে এবার আমি ভাববো এখান থেকে মার্কেট ফাটছে, নো প্রবলেম। এবার এইখানে আপনার ফিবোনাক্কি রিট্রেসমেন্টেরও টুল থাকতে পারে। আপনি দেখতেছেন মার্কেট কতটুকু রিট্রেস করছে, 0.3 থেকে যদি রিট্রেস করে তার মানে আপনি মোটামুটি সুইং পর্যন্ত গেলে বস বানায় আবার নিচে চলে আসবে, বিকজ রিট্রেস যদি না হয় মার্কেট অনেক দূর যায় না। আবার যদি দেখেন যে মার্কেট এখান থেকে রিট্রেস হয়ে 0.7 কাছাকাছি চলে আসছে, ডান। যত বেশি রিট্রেস হবে তত মার্কেট উপরে যাবে। কেন? দুইটা সাইকোলজি, বিকজ একটা মার্কেট যদি এতটুক বাই হয় দেন একটু তো সেলিং হবে, বিকজ বাই হইলে সেলিং হয়, এই সেলিং এবার পুল ব্যাক হোক আর যাই হোক। সো মার্কেট এইখান থেকে এতটুক যখন সেল হয়েছে, এবার এইখান থেকে হালকা পাতলা হইলেও বাইং হবে অ্যাটলিস্ট এই পর্যন্ত, ওইটা আমরা ধরতে পারবো। সো আমি যখন মার্কেটের ভিতরে ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করব, তখন এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মোটামুটি একই জায়গাতে থাকবে। বাট আমি যদি প্যানেন্ট বানাইতে চাই, কন্ট্রাক্টিং করবে। এই দেখেন, যদি আমি প্যানেন্ট বানাইতে চাই জাস্ট কন্ট্রাক্টিং করবে, সেম জিনিস। কনফার্মেশন আপের দিকে ট্রেড, যদি নিচে থাকে তাহলে নিচে আসবে, দেন উপরের দিকে ট্রেড নেবেন। তাহলে এটা কি? এটা হলো আমার ফ্ল্যাগ প্যাটার্ন কন্টিনিউশন মার্কেটের, এটা আমার প্যানেন্ট প্যাটার্ন কন্টিনিউশন মার্কেটের। ডিফারেন্ট কই, একটার ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্স ফিক্সড, আরটার ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্স ডায়নামিক। এগুলো হলো আমার কন্টিনিউশন মার্কেট। এই সেম জিনিসটা কিন্তু আপনার রিভার্সেলেও ছিল, বাট ওইখানে ট্রিপল টপ ট্রিপল বটম ওইভাবে দেওয়া ছিল, বুঝছেন? সো অ্যান্ড এবার আমরা এখান থেকে ওয়েজ প্যাটার্নটা দেখছিলাম, মার্কেট নিচের দিকে মনে হবে যাবে, বাট আদৌ মার্কেট নিচের দিকে যাবে না। সো এবার রিভার্সাল মার্কেটের যে ফলিং অ্যান্ড রাইজিং থাকে সেই জিনিসটা বুঝি। রিভার্সাল কি? মার্কেটের ভিতরে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন রিভার্সাল ওয়েজ প্যাটার্ন। বেয়ারিশ মানে কি? নিচের দিকে যাবে, বিকজ বেয়ারিশ যা কিছু হয় মার্কেটের উপরে হয়। সো ধরেন একটা মার্কেট কন্টিনিউয়াসলি আপের দিকে যাচ্ছে, যাওয়ার পরে মার্কেট এখান থেকে ওর হারায় ফেলছে। কি হারায় ফেলছে? মার্কেটের ভিতরে স্ট্রেংথ হারায় ফেলছে, বিকজ বাইংয়েরও তো একটা লিমিট থাকে। ওভারবট একটা কথা আছে না, অনেক বেশি বাই হয়ে গেছে। এইখানে আপনার ইন্ডিকেটারগুলো কাজে দেয়। যদি দেখেন যে মার্কেটের ভিতরে অনেক বাই হয়েছে বা একদম ডিস্ট্রিবিউশন যে ফেজ থাকে, বিকজ আমরা জানি অ্যাকুমুলেশন ফেজ, ম্যানিপুলেশন ফেজ বা পাবলিক পার্টিসিপেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ। এখন যদি আপনার মনে হয় যে মার্কেট ডিস্ট্রিবিউশন ফেজ, এখান থেকে বড় সেলিং আসবে, ওদের সবার প্রফিট বুক হবে, এই সিচুয়েশনে এসে যদি মার্কেট এইভাবে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে আগায়, তার মানে মার্কেটের ভিতরের স্ট্রেংথ নাই, বাট ও এখান থেকে ম্যানিপুলেশন করার জন্য মার্কেটটা ছোট বানাচ্ছে। একটা সাইকোলজি। 2 নম্বর সাইকোলজি, মার্কেট যখন কন্ট্রাক্টিং হয় এরপর মার্কেট যে কোনো একদিকে দৌড় দেয়, এটা আমরা জানি। সো এখান থেকে দেখে তো মার্কেটের ভিতরে স্ট্রেংথ নাই। 2, এখান থেকে যারা ট্রেড এক্সিকিউট করছে ওরা এখান থেকে প্রফিট বুক করবে। এবার এখান থেকে যদি মার্কেট নিচের দিকে ফাটে, আমি এখান থেকে প্রাইস যদি সাস্টেইন করে অ্যাটলিস্ট এই পর্যন্ত তো ট্রেড নিতেই পারি রিভার্সাল মার্কেটে। আর যদি তখন দেখি রিভার্স হয়ে গেছে, তখন তো আমি পুল ব্যাকের পরে আরও এখান থেকে করতে পারবো। এটা রিভার্সাল, বাট এই টাইম ফ্রেমটা খুবই কম আসে। আমরা খুবই কম রিভার্সালের মার্কেট ধরতে পারি, বিকজ রিভার্সাল মার্কেট পুরো দুনিয়া আপে নিচ্ছে, তো আমার এখান থেকে মানে সেলিং করতে অনেক বেশি প্যারা হয়ে যাবে, বিকজ আমি একদম ওদের সবার এগেনস্টে চলে গেলাম। বাট নো প্রবলেম, আপনার প্র্যাকটিস যদি মনে হয় যে হ্যাঁ এমন হবে, আপনি এখান থেকে নিতে পারেন। সো এটা কি দেখতেছি? রিভার্সালের রাইজিং ওয়েজ, মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবার যদি আমি রিভার্সালের ফলিং ওয়েজ দেখি, সেম জিনিস, মার্কেট নিচের দিকে যাচ্ছে, স্ট্রেংথ নাই,
এখানে এসে কন্ট্রাক্টিং করতেছে। অ্যাকুমুলেশন জোন, পাবলিক পার্টিসিপেশন ম্যানিপুলেশন, পাবলিক পার্টিসিপেশন ম্যানিপুলেশন, পাবলিক পার্টিসিপেশন ম্যানিপুলেশন 2 বার 3 বার 4 বার যে কোনো সময় হইতে পারে। ডিস্ট্রিবিউশন যখনই এখান থেকে আসবে মার্কেটের এগ্রেসিভনেস নাই, সো এদের প্রফিট বুক করতে হবে। এরা এত বড় সেল করছে, বাইং হলে তো প্রফিট বুক করবে। একে তো আমি দেখতেছি এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড, বাট মার্কেটের ভিতরে স্ট্রেংথ নাই, বাট ও আমার বুঝাচ্ছে মার্কেটের ভিতরে ফল হচ্ছে, বাট আমার ইন্ডিকেটর বলতেছে ভাই আর ফল হবে না, অনেক ফল হয়ে গেছে। সো এগুলো আমরা বিভিন্ন ইন্ডিকেটর দেখছি, ওগুলার কনফার্মেশনের ভিত্তিতে অ্যান্ড দেন আমার প্র্যাকটিসের ভিত্তিতে এখান থেকে ব্রেকআউট হলে যদি প্রাইস সাস্টেন করে আমি এখান থেকে অ্যাটলিস্ট এই পর্যন্ত বাই করতে পারবো। এগুলো প্রত্যেকটা জিনিস হলো জাস্ট ট্রেডিং স্টাইল, জাস্ট ট্রেডিং স্টাইল। এবার আপনি স্মার্ট মানি ট্রেডার হইতে পারেন, ওইটার সাথে এটা মার্চ করেন। আমি আপনার প্রত্যেকটা জিনিস মার্চ করে শিখাই যাতে আপনি মার্কেটের ফেসগুলো ভালোভাবে ধরতে পারেন। সো ওয়েজের রাইজিং এবং ফলিং সেম জিনিস, কন্টিনিউশনের রাইজিং অ্যান্ড ফলিং সেম জিনিস, শুধু টাইম ফ্রেমের ডিস্টেন্স এক না। আপনার মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করে দিবে, একটা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করবে না। এখন কন্টিনিউশন মার্কেটের যে ফলিং, এই ফলিংটাও ভ্যালিড হইতে পারে যদি মার্কেটের ভিতরে যে ডিস্ট্রিবিউশন ফেজ থাকে ওই ডিস্ট্রিবিউশন ফেজে যদি এই টাইপের ফলিং হইতে থাকে, তার মানে এটা ঠিক আছে। কেন? মার্কেট ধরেন অ্যাপের দিকে যাচ্ছে, অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড দেন এইখানে এসে যদি মার্কেটিং একটু একটু করে ইন্টারনাল স্ট্রাকচার বানায়, তো আমি কী বুঝতেছি যে মার্কেট এখান থেকে আর কত উপরে যাবে ভাই? একটা ট্রেন্ড কত উপরে যায়? 3-4 বার 5 বার সুইংয়ের পর আর যায়? 1 সুইং, 2 সুইং, 3 সুইং, এবার হইতেই পারে মার্কেট এখান থেকে বাই আসবে যদি এইখানে আমার পিওয়াই জোন না থাকে, যদি মার্কেটের এগ্রেসিভ কিছু না থাকে, এবার এই কন্ট্রাক্টিংয়ের ব্রেকডাউনের পরে আমি ট্রেড নিতে পারি। সো মাঝে মধ্যে কন্টিনিউশনের যে ফলিং, এইটাও রিভার্সালের ফলিং বা রাইজিং হইতে পারে। ইট ডিপেন্ড অন মার্কেট সিচুয়েশন। এটা আশা করি এতটুকু পর্যন্ত আপনারা তো 100% গেছেন, বিকজ একদম তো আমরা লো কোয়ালিটির কিছুই শিখি নাই আল্লাহর রহমতে। সো এই মোটামুটি আপনার রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশন মার্কেট ছিল। আশা করি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, আমি এই দুইটা পিকচার দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আমরা ফরেক্সের মার্কেটের ভিতরে ফরেক্সের নিউজ কেমনে ট্রেড করব অ্যান্ড ফরেক্সের নিউজ কেমনে অ্যানালাইসিস করব এটা দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো দেখেন আমি এখান থেকে সবার আগে ফরেক্সে যাব, দেন এখান থেকে ক্যালেন্ডার ফরেক্স ফ্যাক্টরিতে যাব, নিউজ অ্যানালাইসিস করবো এক কথায়। সো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা মূলত নিউজগুলো অ্যানালাইসিস করতে পারি। এখন নিউজ নিয়ে আমি কিছু কথা বললাম, এই যে হোয়াট ইজ নিউজ, নিউজে আমরা ক্যান ট্রেড করব, ফরেক্সে ট্রেড করার জন্য নিউজ কি আসলেই ইম্পর্টেন্ট কিনা অ্যান্ড আমরা করব কিনা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিকজ সব থেকে বেশি লস কিন্তু নিউজ আওয়ারই হয়। আমারও নিউজ আওয়ারই হয়েছিল, যাই হয়েছে। সো এই নিউজ আওয়ারের প্রবলেম কি জানেন? নিউজ আওয়ারের প্রবলেম হলো মার্কেট আপনারা দুই দিকেই নিবে, হয়তো সেলিংয়েও নিবে, বাইংয়েও নিবে, বাট আপনারা লস করাই দিবে। এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে নিউজ জিনিসটা কি সেটা একটু জানি। নিউজ হলো যেমন আমরা কোম্পানির ভিতরে যেমন কোনো কিছু হইলে 1 বছর 1 মাসের একটা রিপোর্ট বের হয় না, অ্যানুয়াল রিপোর্ট বলি আমরা, দেন আপনার মান্থলি রিপোর্ট বলি, উইকলি রিপোর্ট বলি। আমাদের স্টক মার্কেটের রিপোর্টের কোনো দাম নাই। বাইরের কান্ট্রিতে দেখেন প্রত্যেকটা টিভি চ্যানেল স্টক মার্কেট নিয়ে, CNN, BBS, মানে যা কিছু আছে, BBC, এরা সবাই মোটামুটি স্টক মার্কেট নিয়ে সারাদিনই ঘাটাঘাটি করে। সো এদের কিছু নিউজ থাকে কেমনে, যেমন ধরেন FOMC, এটা একটা নিউজ। সো এই FOMC যে নিউজ, এটা হলো জাস্ট আপনার যে আমেরিকার যে সেন্ট্রাল মানে কি বলে এদের হোয়াইট হাউসের যে কিছু মানুষ থাকে না ভিতরগত, যারা পুরো আমেরিকারে ম্যানিপুলেশন করে কই কী হবে, বিজনেস ডিল মিল যা কিছু আছে, এরা নিজস্ব একটা কর্পোরেশন। ওই কর্পোরেশন মাঝে মধ্যে আসে সংবাদ সম্মেলনে আইসা বলে যে আমাদের আগামী 1 সপ্তাহে এই ধরনের কাজকর্ম হইতে পারে। ওইটার বেসিসে ডলারের ভিতরের ফ্ল্যাকচুয়েশনের দাম বাড়ার অথবা কমার একটা চাহিদা থাইকা যায়। সো নিউজ বিভিন্ন ধরনের নিউজ হইতে পারে, যেমন এইখানে CPI আছে, PPI আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, আরও বহুত কিছু আছে, আনএমপ্লয়েজ, বহুত কিছু। এখন এগুলা প্রত্যেকটা নিউজ সম্পর্কে আমি আপনারা জানতে পারবো না, বলতেও পারবো না, বুঝছেন? এখন এই নিউজগুলো আসলে কতটুকু ভ্যালিড না ভ্যালিড, এইটা আপনি এখান থেকে জাস্ট কপি করবেন অ্যান্ড এইখানে আসবেন, বার্ড, ChatGPT, যে যেটা ইউজ করে শান্তি পান। আমি ফার্স্টে একটা কথা বলছি ভাই, আমাদের কিন্তু স্মার্ট হইতে হবে 100%। এই স্মার্ট কিন্তু শুধু খাতা কলমে হইলে হবে না, এই স্মার্ট খাতা কলমে হইলে হবে না, এই স্মার্ট মাথা দিক দিয়ে হইতে হবে। আপনার জানতে হবে কেমনি কী করতেছেন, আপনি টাকা নিয়ে খেলতেছেন, বুঝতেছেন? টাকা মূর্খ মানুষ খুব কম কামাইতে পারে, খুব কম কামাইতে পারে। আর মূর্খ বলতে আমি স্মার্ট মানুষ বলছি আর কি। অনেকে মনে করেন যে ভাই আমার তো লুঙ্গি পরে আমার বাপদাদা অনেক টাকা কামায়। হ্যাঁ, আপনার বাপদাদার মাথা দিয়ে আপনি
বিসিএস ক্যাডারের মাথাও বেচতে পারবেন, বুঝছেন? সো আমি একটা জিনিসই বলি যে মাথাটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন ধরেন আমি ইংলিশ পারি না ভাই, অনেকে বলতে পারেন ভাই আমি তো ইংলিশে কাঁচা। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনি ইংলিশে কাঁচা থাকতেই পারেন। এইখান থেকে যে কোনো একটা নিউজ নেবেন যেটা আপনার ভালো লাগে, আমি একটু পর দেখাই দিব কোনটা ভ্যালিড আনভ্যালিড সব। এখান থেকে নিয়ে এখানে সার্চ করবেন ও আপনার সব বইলা দিবে যে এই যে নেট ল্যান্ডিং এটা কি নিউজ, এটার কাজ কি, ফাইন্যান্সিয়াল কি না কি সব কিছু। এবার এইখান থেকে এটা আপনারা কপি করেন, এটা একদম সোজা ওয়ে, একদম সোজা ওয়ে। এটার জন্য আপনার পড়াশোনা পারতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবার এখান থেকে আপনি গুগল ট্রান্সলেটে আসেন, আইসা ইংলিশ করেন, পেস্ট করে দেন, দ্যাটস ইট, বাংলা হয়ে গেছে। এবার আপনি নিউজটা পড়েন যে এই নিউজটার কাজ কি, বুঝছেন? এখন এই নিউজের কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে। যেমন আমাদের সরকার ধরেন কোথাও আইসা বলল যে আজকে বাংলাদেশের ওই জেলায় অনেক বড় কিছু হইতে যাচ্ছে, ধরেন কি বলে এটারে, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইতে গেছে। কি হবে, আমাদের বাংলাদেশে একটা ডেভেলপ হচ্ছে না, এটা সারা বাংলাদেশে সারা ফেলবে না? এই সেম জিনিস এখন এইটার ক্ষেত্রে কিন্তু ইট বালু রড সিমেন্ট এগুলো সব কিছুর উপরে কিন্তু প্রভাব ফেলবে। ওই সেম জিনিসগুলো হইলো নিউজে, ফরেক্স মার্কেটের নিউজে। সো এই নিউজগুলো কিন্তু ব্যাড। অ্যাজ আ ট্রেডার আমার মনে হয় না নিউজে ট্রেড করা উচিত, মনেই হয় না আমার। এখন নিউজে ট্রেড করলে আপনি অনেক বেশি লস করবেন, আমার কোনো লাভ লস নাই, বাট আমি এমনি বলে দিলাম নিউজে ট্রেড করার দরকার নেই, তাও আমি দেখাই দিই আপনারে। সো এখান থেকে অনেক নিউজ থাকতে পারে, আপনার সিপিআই থাকতে পারে, যে আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে হোয়াট ইজ সিপিআই নিউজ, WSATO, হোয়াট ইজ CPINEWS নিউজ ইন ফরেক্স, এটাও দিয়ে দেন ইন 500 ওয়ার্ড, শেষ। এবার চ্যাট জিপিটি বলেন, আপনার গুগলের বার্ড বলেন, যাই বলেন, ও আপনারা দিয়ে দিবে যে সিপিআই নিউজটা কি, এই যে ট্রেডিংয়ে সিপিআই নিউজে কী কী ভূমিকা না ভূমিকা, এনিথিং। এবার এটার আপনি কপি করেন, বিকজ আপনি আমার মতন অনেক বেশি স্মার্ট না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখানে আসেন, Ctrl+V, দেন এটা বাংলা হয়ে গেছে। এবার এটা পড়েন, খাতা কলম নিয়ে বুঝেন হোয়াট ইজ সিপিআই নিউজ, এই যে কেন সিপিআই ফরেক্স ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় ব্যাংকগুলি, এই শেষ। এইভাবে যখন অনেকগুলো নিউজ সম্পর্কে আপনি জানি না যাবেন, আমি তো অনেক কিছু জানিও না, জাস্ট এখান থেকে কপি করি, গুগলের জিগাই, 4-5টা ওয়েবসাইট ঘাটি, শেষ, ওই নিউজ সম্পর্কে আমার জানা হয়ে গেছে, পরের বার ওইটা নিয়ে আমার ঘাটতে হয় না। সো সেম জিনিস এভাবে আরও অনেক জিনিস থাকতে পারে, এফএমসি থাকতে পারে, এফএমজি থাকতে পারে, এগুলো হলো এক একটা নিউজের নাম, জাস্ট এটা একটা নিউজের নাম। এখন এটা ফরেক্সে কতটুকু ভ্যালিড, এটা ক্রিপ্টোতে কতটুকু ভ্যালিড, এটা স্টকে কতটুকু ভ্যালিড, এইটা আপনি নিজের মতন করে এখান থেকে বের করবেন। এতটুকু তো সবার আসে, এতটুকু সবার আসে। এই যে গুগলে যা সার্চ করবেন গেমিনি, চলে আসবে গুগলের বার্ড ফ্রি সফটওয়্যার, এই যে চ্যাট জিপিটি আছে, চলে আসবেন। আপনার স্মার্ট হইতে হবে ভাই, প্রত্যেকটা জিনিস আপনার একদম রেগুলেটেড হইতে হবে, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন। জীবনটা মাত্র শুরু হয়েছে, এখন থেকেই যদি একদম গুছায়া নেন, দেখবেন আগামী 5 বছর পর নিজের অনেক গুছানো মনে হচ্ছে। আর টাকাওয়ালা মানুষ অনেক বেশি অগোছালো থাকতে পারে না, আর যে অগোছালো থাকে ওর কাছে টাকা থাকে না, এটা মানেন? অনেকে দেখবেন যে নগদ নগদ টাকা কামায়, এইখানে যায় ওইখানে যায়, রাখতে কিন্তু পারে না, দিন শেষে কিন্তু বহুত ঝামেলা থাকে। সো টাকা ম্যানেজ করাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এটা হলো ক্ষমতার মতন, পায়া তো গেলাম, বাট কতটুকু ইউজ করতে পারবো আমি, মানুষ আমার জুতা দিয়ে পেটাবে না হাতে তালি দিবে, এইটা বেশি ইম্পর্ট্যান্ট, বুঝছেন? যে কোনো জায়গায় জিতাই কিন্তু সব থেকে বড় কথা না, সাস্টেইন করার সব থেকে বড় কথা। সো টাকা আপনার কাছে হইলেই হবে না, ওইটা সাস্টেইন করাটা বেশি ইম্পর্ট্যান্ট। সো এগুলা হলো এক একটা নিউজের ইম্প্যাক্ট, আমি আগামীতে জানা দেখবো। সো নিউজটা কি, এগুলা হলো অ্যানুয়াল, মান্থলি, 6 মাস 4 মাসের এক একটা রিপোর্ট। এখন এই রিপোর্ট সারা বিশ্বে চলতেই থাকে, ওই রিপোর্টের অনেকগুলো রিপোর্ট ফরেক্স মার্কেটের ভিতরে যা হার্ম হয়। এখন দেখেন এখানে নিউজের নেই শেষ, বাট আসলে কি সবগুলো নিউজ ভ্যালিড? মার্কেটে কয়টা নিউজের ক্যান্ডেল, এগুলো ন্যাচারাল ক্যান্ডেল ভাই, সব ন্যাচারাল ক্যান্ডেল, একটা নিউজের ক্যান্ডেল। সো এখন আমি কেন আপনার নিউজের ট্রেড করতে না বলি, দেখেন আপনি যদি নিউজের চক্করে পড়ে সারাদিন ফরেক্স করতে বসে থাকেন, একটু পর দেখাই দিব কেমনে থাকবেন বসা। সো এইটা অ্যানালাইসিস করবেন না আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন? ফরেক্স মার্কেটে আপনার এই নিউজ অ্যানালাইসিসের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করা, বিকজ আপনি অনেক ধরনের ট্রেডিং এখন পারেন, অনেক ধরনের ট্রেডিং পারেন। এই যে দেখেন, এই যে কন্ট্রাক্টিং, সেম প্রত্যেকটা জায়গায় এগুলো কাজ করবে। এই যে কন্ট্রাক্টিং প্রত্যেকটা জায়গায় কাজ করবে। এই যে এটার কি বলবেন আপনি, ধরেন মার্কেটের ডাউন ট্রেন্ড রান হয়েছে, এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড দেখতেছি, এটা কি? এটা এক ধরনের প্যানেন্ট, বা এবার আপনি এটারে অন্য কিছুও বলতে পারেন, যেভাবে বলে আপনি শান্তি পান, বা আপনি ডিসেন্ডিংও বলতে পারেন, বিকজ এখানে রেজিস্ট্যান্স ফিক্সড। ওকে,
সো এটা কি কন্টিনিউশন মার্কেট, আমি যাই এখানে কন্টিনিউশন মার্কেট। ওকে, কন্টিনিউশন মার্কেটে এটা কি দেখতেছি আমি, বেয়ারিশ প্যানেন্ট ফ্ল্যাগ দেখতেছি, বেয়ারিশ প্যানেন্ট দেখতেছি। প্যানেন্ট মানে কি, জাস্ট কন্ট্রাক্টিং হবে। যখন আমি এটা রিভার্সাল মার্কেটের জন্য কন্ট্রাক্টিং দেখব বা নিউট্রাল মার্কেটের জন্য কন্ট্রাক্টিং দেখব, তখন ওইটার আমি কন্ট্রাক্টিং বলবো। বাট যখন আমি কন্টিনিউশন মার্কেটে দেখব, তখন এটার আমি প্যানেন্ট বলবো। জাস্ট মনে রাখার পারপাস, আপনার মনেও রাখতে হবে না। সো এখান থেকে আমার মোটামুটি যখন ট্রেন্ড ডাউন কনফার্মেশন, ওকে, আমার ট্রেন্ড যখন ডাউন, মার্কেট যখন এমন কন্ট্রাক্ট হবে, অ্যান্ড দেন মার্কেট যখন এখান থেকে নিচের দিকে ব্রেক করবে, প্রাইস সাস্টেন করছে, ট্রেড নিয়ে নিছি, লাস্ট সুইং কই এই পর্যন্ত, এটা আমার ফার্স্ট টার্গেট। এখন যদি মার্কেটের ডিরেকশন আপের দিকে থাকতো, ধরেন এইখান থেকে আপের দিকে ব্রেক হয়েছে, ওকে নো প্রবলেম, আমি এখান থেকে আপের দিকে ট্রেড নিতাম, লস হইতো আমার, কোনো সমস্যা নেই, লস হইতো, এই ফেয়ার ভ্যালু থাকতো আমার ফার্স্ট টার্গেট। ওকে, এখন ধরেন আরও একটা সিস্টেম বুঝাই দেই, যেটা আপনি লস করে শিখতেন, এটা একটু বলে দেই ভাই, আমার কষ্ট হচ্ছে অনেক, বুঝছেন, কথা আসতেছে না গলা দেয়া। ওকে, তাইলে এখান থেকে আমি ধরেন উপরের দিকে ফাটছে মার্কেট, উপরের দিকে ব্রেক হয়েছে, ফেক ব্রেকআউট মাইনা নিলাম, ফেক ব্রেকআউট নো প্রবলেম। মার্কেটের ডিরেকশন আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না এই সিচুয়েশনই, বিকজ এইখানে মার্কেট সাইডওয়েজ ছিল, পারতেছেন না, আপের দিকে ট্রেড নিয়ে নিছেন আপনি, এইখান থেকে ধরেন নিয়ে নিছেন, এখান থেকে আপনি আপের ট্রেড নিছেন, কনফার্মেশন ক্যান্ডেল, এই নিচে থাকবে আপনার স্টপ লস। ওকে, এই টার্গেট নিয়ে নিছেন, ট্রেড নিয়ে বসে আছেন, একটু পর এইখানে উপরে মার্কেট যায় নিচের দিকে ব্রেক দিয়ে দিল, তার মানে কি, ফেক ব্রেকআউট ছিল না। এবার সেমভাবে আপনি এখান থেকে, যেহেতু আপ ট্রেন্ড না, যেহেতু এখান থেকে আপ ট্রেড না, বিকজ আপনি আপে ট্রেড নিছেন, মার্কেট নিচে চলে আসছে, আপনার লস দিয়া, এবার আপনি ডাউনে ট্রেড প্রেস করে বসে থাকেন, শেষ। যেহেতু উপরে ব্রেকআউট দিয়া, ফেক ব্রেকআউটের কারণে আপনার লস হয়েছে, এবার এইভাবে প্রফিট করে আপনার দিয়ে দিবে। সো এইটাও আবার অনেক সময় দেখবেন যে ডাবল ম্যানিপুলেশন হয়ে যায়, তাও আমরা শিখবো ইনশাল্লাহ, বেটার কিছুই শিখবো, ভালো কিছুই শিখবো। সো এইখানে যেটা বলতে চাইছি, নিউজের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মার্কেট অ্যানালাইসিস করা ফরেক্সে। বাট যখন আপনি ক্রিপ্টোতে ট্রেড করবেন, তখন দেখা গেছে যে আপনার নিউজ মাঝে মধ্যে ইম্পর্টেন্ট, বিকজ ক্রিপ্টোর ভিতরে মার্কেটের প্রাইজের মুভমেন্টের মাধ্যমে চলে। ক্রিপ্টোর কিছু স্ট্র্যাটেজি থাকবে, ওগুলোও দিবনে, স্ক্যাল্পিংয়ের কিছু স্ট্র্যাটেজি থাকবে, ডে ট্রেডিংয়ের থাকবে, গোল্ডের কিছু স্ট্র্যাটেজি থাকবে, ডাউজন্সের থাকবে, ওগুলো নিয়ে ক্লাস থাকবে ইনশাল্লাহ। সো আমি মার্কেট অ্যানালাইসিস করব, এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট, আসেন এইটা নিয়ে একটু কথা বলি। সবার আগে এই টাইপের যখন ইন্টারফেস ওপেন হবে, আপনার হয়তো অন্য কোথাও থাকতে পারে, এই যে নিউজে থাকতে পারে বা ট্রেডে থাকতে পারে, আমরা সরাসরি এখান থেকে ক্যালেন্ডারে আসব। সো যখনই ক্যালেন্ডারে আসব, এখান থেকে টাইমে যাব, বিকজ টাইমটা কিন্তু ওই ওয়েবসাইটটা যেই দেশে বানাইছে ওই দেশের টাইম ফ্রেম অনুযায়ী থাকবে। আচ্ছা, আমি একটু এখান থেকে দেখাই দিই আপনারে, ফরেক্স ফ্যাক্টরি। ওকে, ধরেন আপনি এই টাইমে নাই, এই যে টাইম ফ্রেম কত, তো আমার সিলেক্ট করা সেম মেল দিয়ে। আচ্ছা, এখান থেকে টাইম ফ্রেমটা ডিস্টেন্স থাকবে, আপনি কই দিবেন, +6 আস্তানা ঢাকা দিয়ে রাখবেন। ধরেন আমার এখান থেকে বাকু, সেভ সেটিংস। ওকে, এখন আমার বাংলাদেশের টাইম ফ্রেমের সাথে কিন্তু এই টাইম ফ্রেম মিলবে না। সো আপনি যদি টাইম ফ্রেম না ঠিক করে নেন, অনেকে বলে যে ভাই আমি নিউজে ট্রেড করতে চাই, নিউজ তো আমার টাইম ফ্রেমের সাথে মিলে না। কেমনে মিলবে, বিকজ আপনার এই টাইম ফ্রেমটা আপনার দেশের টাইম ফ্রেমের সাথে এক না। আপনার নিউজ দেখতেছেন সিডনির টাইম ফ্রেম অনুযায়ী, আপনি নিউজ দেখতেছেন নিউ ইয়র্কের টাইম ফ্রেম অনুযায়ী, তাহলে হবে? দেখেন 8:50 বাজে, এখন যদি আমি এখান থেকে অ্যানালাইসিস করে মার্কেটে যাই শুধু তাকায় থাকি, হবে না, বিকজ আমার টাইম ফ্রেম ঠিক নাই। সো সবার আগে ফরেক্স ফ্যাক্টরি খুইলা কী করব, লগ ইন করে নিব, অবভিয়াসলি লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমি এখান থেকে জয়েনে দিবেন না, তাইলে আপনার পেড ভার্সন নিতে বলবে, পেজ দরকার নেই। এবার এখান থেকে আমি আসবো, জাস্ট +6 দেখেন আস্তানা ঢাকা দেওয়া থাকবে, এই যে আস্তানা ঢাকা, ইটস বাংলাদেশি টাইম। ওকে, এবার আমার এখান থেকে বাংলাদেশি টাইম সিলেক্ট হয়ে গেছে। আজকে কী বার? বুধবার। এখান থেকে দেখাচ্ছে এই যে আজকে বুধবার, এতগুলো নিউজ আমাদের মার্কেটে ছিল, যেটা গ্রে দেখাবে এইখানে, তার মানে নিউজগুলো সব শেষ। এখন এটা ইম্প্যাক্ট হবে না হবে সেটাই পরে ইম্পর্টেন্ট। টাইম ফ্রেম ঠিক করছি, দেন এইখান থেকে আমি কই আসবো, ক্যালেন্ডারে আসবো, দেন এখান থেকে আমি ফিল্টারে আসবো। ফিল্টার আসলে আপনারা দেখাবে যে আপনি কোন কোন ধরনের নিউজগুলো দেখতে চান। গ্রোথ নিউজ দেখতে চান, ইনফ্লেশন নিউজ দেখতে চান, এমপ্লয়মেন্ট দেখতে চান, সেন্ট্রাল ব্যাংক দেখতে চান। সো সব নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না, এটা আপনি বুঝে ফেলবেন। যেমন আমি এটা দেখতে চাই না, স্পেসেস, হ্যাঁ ওদের স্পেস থাকে কিছু, এটা ভালো আমার জন্য। কনজিউমার এটাও ভালো, হাউজিং দরকার নেই, সেন্ট্রাল ব্যাংক থাকুক, বন্ড আমি ইনভেস্ট করব না, গ্রোথ
আনএমপ্লয়মেন্ট দরকার নেই। ওকে, আমি এখান থেকে ইনফ্লেশন রেটের যে নিউজগুলো থাকবে ওগুলো জানতে চাই। দেখেন এখান থেকে নিউজগুলো কম হয়ে যাবে। এই যে মঙ্গলবার, আমি অ্যাপ্লাই ফিল্টার দিই। ওকে, এই যে মঙ্গলবার আজকের দিনে দেখেন এখানে এখন অনেকগুলো ডেট একসাথে দেখাচ্ছে, বিকজ এখান থেকে অনেকগুলো সিলেক্ট করা। আমি এখান থেকে শুধু 30 তারিখ সিলেক্ট করে দিব। ওকে, আজকে শুধু মঙ্গলবারের দিনগুলোই দেখাচ্ছে। আমি মোড়ে যাই, আরও অনেকগুলো দেখাবে, বাট এগুলো কিন্তু 31 তারিখের, বাট আমি 31 তারিখে দেখতে চাই না। ওকে, আমি এখান থেকে আবার শুধু 30-এ দিব। আজকের দিনের নিউজগুলাই শুধু দেখাচ্ছে এখানে। কোনগুলা? যেইগুলো আমি এখান থেকে এই যে ফিল্টারে যায় সার্চ করছিলাম, এর আমি এখান থেকে সবগুলো দিই, আরও বাইরে যাবে। এই যে কিছু বাইরে গেল। এবার আপনি চাইলে এইখানে কারেন্সি ওয়াইজ ওইটা করতে পারবেন, যে আমি এনজিডি চাইনা নিউজিল্যান্ড ডলার আমার দরকার নাই, জিবিপি দরকার আছে, সিএনওয়াই চায়নার দরকার নাই, সিএইচএফ দরকার নাই, এইওডি থাকুক, সিএডি দরকার নাই। ওকে, এবার এই কারেন্সিগুলোরই নিউজ শুধু আমার দেখাবে, বিকজ যতটুকু সম্ভব ফিল্টার করা। একে তো আমি নিউজে ট্রেড করতেই না বলি, তাও যদি কেউ চান করতেই পারেন, স্বাভাবিক। বিকজ এই নিউজগুলোতে যেহেতু এই কারেন্সিগুলোতে যেহেতু মোটামুটি ভলিডিটি ভালো থাকে, সো সবগুলো নিউজই মোটামুটি কাউন্ট হয়েছে। এবার আসেন এইটার ভিতরে দেখেন 3 ধরনের নিউজের ইম্প্যাক্ট থাকে। নিউজ কি? মার্কেটে দাদারা যে কথাবার্তা বলে, বা মার্কেটের ভিতরে নতুন কোনো প্রোগ্রামিং বা নতুন কোনো মানে কী বলে প্রিভিয়াস কোনো ডাটার যখন লিক হয় বা কোনো একটা কিছু বলে বা কথা বলে প্রেস কনফারেন্সে, যে কয়েকদিন পরে আমেরিকার নির্বাচন, এইগুলা মিলায় অনেকগুলো নিউজ টিউজ থাকে আর কি। সো এইগুলার কিছু ইম্প্যাক্ট থাকে, ওই ইম্প্যাক্টগুলাই আমি দেখি। এখানে দেখেন 3 ধরনের ইম্প্যাক্ট আছে। একটা হলো ইয়োলো, এটা জাস্ট নর্মাল ইম্প্যাক্ট। আর একটা হলো আপনার মোটামুটি অরেঞ্জ কালারের, এটা একটু হাই বা মিডিয়াম ইম্প্যাক্ট। আরটা হলো রেড কালারের, এই রেড কালারের এগুলা মোটামুটি ভালো মানের ইম্প্যাক্ট ফেলে মার্কেটের ভিতরে। সো আমি আজকের নিউজটা দেখতে চাই, ধরেন 6:30 সকাল 6:30, বিকজ আমরা জানি সকাল 6:30-এর ভিতরে অস্ট্রেলিয়ার সিডনির মার্কেট ওপেন থাকে। দ্যাটস দ্য রিজন সকালবেলা অস্ট্রেলিয়ান ডলারের কারেন্সিগুলার ট্রেড বেশি হয়। অ্যান্ড এই রিজনে অস্ট্রেলিয়ান ডলারগুলো সকালবেলায় যতগুলো নিউজ আছে সবগুলো দেখাইছে। খেয়াল করছেন নিচে কিন্তু আসে নাই। নিচে কোনগুলো আসছে? এই যে 12টার পর কোনগুলো আসছে? লন্ডনের সেশন শুরু হয়ে গেছে গা, বুঝছেন? 12টা থেকে 1টা থেকে লন্ডনের সেশন শুরু হয়। এই জন্য এই যে লন্ডনের সেশনে ইউরো ইউএসডিগুলো ট্রেড করে, এই জন্য দেখেন ওদের নিউজ চলে আসছে। আচ্ছা, এটা আপনারা এখন বুঝেন। সো এখান থেকে আমি কারেন্সি গেলাম এইউডি, একটা সিপিআই কিকিম নিউজ, এটা আমি জানি না এই জিনিসটা কি। এখান থেকে সার্চ করব, আমি বার্ডে যেয়ে দেখি, বা চ্যাট জিপিটিতে বলতে পারেন, যেইভাবে আপনার ভাল লাগে। আমার এখানে কানেক্ট করতে বলতেছে, আমি করতে চাই না। দেখ ভাই তুই বহুত জ্বালাইছিস। কন্ট্রোল ভি ইন ফরেক্স মার্কেট ইন 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডের ভিতরে আপনার একটা সামারাইজ দিয়ে দিবে যে এই নিউজটা কি। ওকে, এখন ধরেন আপনি আমার মতন ইংলিশ কিচ্ছুই পারেন না, কপি করেন, আসেন। এগুলো হলো একদম ভাই কি বলে একদম সিম্পল ওয়ে। ওকে, এটা কি? সিপিআই একটা ভোক্তা কোয়ার্টার অর্ডার, এই একটা মূল অর্থনৈতিক সূচনা যা 3 মাস মেয়াদে ভোক্তা, এটার ফান্ডামেন্টাল। এটা ফান্ডামেন্টাল, আপনি চাইলে এটা পড়তে পারেন, বিকজ আপনার কাছে বহুত সময় আছে, আপনি সারাদিন ট্রেড করবেন না। ওকে, এবার এখান থেকে এটা পড়ার পরে এইখানে ওইটা তো ফান্ডামেন্টালে দেখলাম। এবার টেকনিক্যালি, এইটা হলো টেকনিক্যাল জিনিস যেটা আমরা প্র্যাকটিস করি। সো এই টেকনিক্যালে 6:30-এর ভিতরে একটা নিউজ আছে যেটা অ্যাকচুয়াল অ্যান্ড ফরকাস্ট অ্যান্ড প্রিভিয়াস, এই 3টা জিনিস আপনার বেশি ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস মানে কি? আগে ঘটে গেছে। ফরকাস্ট মানে কি? হতে পারে। অ্যাকচুয়াল মানে এইটাই হইছে। সো এই অ্যাকচুয়ালের যে ডাটাটা, এই ডাটাটা একটা ট্রেড এক্সিকিউট হওয়ার 5-6 মিনিট পরে এই ডাটাটা দেখায়, এর আগে কিন্তু এই ডাটাটা দেখায় না। সো অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু পুরাই প্রেডিক্টেবল। যারা চান নিউজে ট্রেড করতে পারবেন, বাট এই অ্যাকচুয়ালটা থাকবে না, এটা পুরাই প্রেডিক্টেবল, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। সো নিউজটা কেমনে পড়ে? এই ফরকাস্টের তুলনায় কোনো সময় অ্যাকচুয়াল যদি কম হয়, তাহলে মার্কেটের ভিতরে ডাউন সিচুয়েশন থাকে। যেমন দেখেন এইখানে অ্যাকচুয়ালটা কম, বাট অ্যাকচুয়ালটা কিন্তু আপনি বুঝবেন না, এটা পুরাটা আপনার প্রেডিকশনের মাধ্যমে ট্রেডটা নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখেন, পুরো প্রেডিকশনের মাধ্যমে, বিকজ অ্যাকচুয়াল খালি থাকবে। আমি একটু মরে যাই, তাইলে আপনি দেখবেন। এই দেখেন, এই যে এখানে দিয়ে দিছে অ্যাকচুয়াল কি হইতে পারে, এটা একটা প্রিডিক্টেড। এই যে দেখেন অ্যাকচুয়াল 0, ফরকাস্টটা দিয়ে দিছে যে এইটা হইলো আইডিয়াল জিনিস। এখন এই ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল যদি বড় হয়, কারেন্সির জন্য ভালো হবে, অ্যান্ড এই ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল যদি কম হয়, কারেন্সির জন্য খারাপ হবে। এখন এগুলা কেন দেখাইছে? বিকজ এই জিনিসগুলো হয়ে গেছে, এই জিনিসগুলো এখনও হয় নাই, অ্যাকচুয়াল কিন্তু আপনারা দেখায় না। তাহলে আমার প্রিডিক্টে যদি করতে হয়,
তাহলে আমি চার্ট করব, এইখানে প্রেডিক্ট করে লাভ কী? বাট তাও আমি করব, বিকজ আমি নিজেও নিউজের মাধ্যমে ট্রেড করি, মাঝে মধ্যে সময় খারাপ, মাঝে মধ্যে সময় ভালো, বাট আমি একটু দেখতে চাই যে নিউজের মাধ্যমে ট্রেডটা কেমনে করে। এটা নোট করেন, ফরকাস্টটা মেইন, এইটা হইলো হইতে পারে। এখন এইটার তুলনায় অ্যাকচুয়াল যদি বড় হয়, কোনো কোনো কারেন্সির জন্য ভালো হবে, কোনো কোনো কারেন্সির জন্য খারাপ হবে, এবং ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল যদি কম হয়, কোনো কোনো কারেন্সির জন্য ভালো হবে, কোনো কোনো কারেন্সির জন্য খারাপ হবে। সো এখান থেকে আমি ধরেন এইডিতে যাইলাম, এই যে এখানে দেখেন ডিটেইল আছে, ডিটেইলে যাই, এখানে কি বলছে, অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট। গ্রেটার মানে বড়, অ্যাকচুয়ালটা যদি ফরকাস্ট থেকে বড় হয়, গুড ফর কারেন্সি, এই কারেন্সিটার জন্য ভালো হবে। কারেন্সি কোনটা? এইউডি। তাইলে যেই কারেন্সির ভিতরে আমার এইউডি বেস কারেন্সি থাকবে, ওই কারেন্সির ভিতরে আমার ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়ালটা যদি ভালো হয়, তখন আমি মার্কেটের ভিতরে একটা বুম পাইতে পারি। সো আমি একটু যাই এইউডি, দেখি 6:30 বাজে কোনো কিছু ঘটছে কিনা। এইউডি ইউএসডি, কয়টা? সকাল 6:30। আমি এখান থেকে সিডনির সেশনটা ওপেন করে দেই। সেশন, ওকে, সেটিংস, সিডনিটা ব্ল্যাক, ওকে। এই যে আমার সিডনি সেশন শুরু হয়েছে, নিউজ ছিল কয়টায়? 6:30। ওকে, দেখেন নিউজের কোনো ইম্প্যাক্টই নেই, দেখছেন। বাট এইখানে আমি যখন আসলাম, দেখেন আমার খুবই হাই ভ্যালুয়েবল একটা নিউজ দিয়ে দিল, শুধু 30 তারিখ সিলেক্ট থাকুক। দেখেন এইখানে, বুঝছি আমি, এখান থেকে সিএডি বাদ যাবে, সিএইচএফ বাদ যাবে, সিএনএন বাদ যাবে, এনজিডি বাদ যাবে। ওকে, এখান থেকেই দেখাই, দেখেন এবার এখান থেকে আমার এইউডি 6:30 বাজে একটা মোটামুটি ভালো মানের নিউজ ছিল, 3টা নিউজ ছিল 6:30, খেয়াল করছেন? 3টা নিউজ ছিল, তার মানে এইউডির ভিতরে অনেক ভালো কিছু হওয়ার কথা ছিল। আর এখানে কি দেখাচ্ছে? ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল সবগুলো কম, তার মানে এইউডি খুবই ডাউনে যাবে। কই গেছে ডাউনে? 6:30 পর তো এইউডি আপে গেছে, দেখছেন কি বলছে? এইউডি কিন্তু আপে গেছে। এই যে নিচে দেখেন, ওয়েডনেসডে 6:30 বাজে। সো এইখানে আপনার জাস্ট উইক দিয়ে লসটা করাই দিল, আর কিছুই না, আর কিছুই না। বিকজ এইখান থেকে মার্কেট কি বলতেছিল, এই যে অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট, ফরকাস্ট যদি অ্যাকচুয়ালের থেকে বড় হয়, তাহলে মোটামুটি এটা গুড কারেন্সি, কারেন্সির জন্য ভালো হবে। বাট এইখানে তো নাই এইটা, যেহেতু আমার অ্যাকচুয়াল দেওয়াই থাকে না, প্রিডিক্ট করতে হয়। আমি যদি এই বেসিসে শুধু ট্রেড করি যে একটা হাই ইম্প্যাক্টের নিউজ অ্যান্ড আমার এটা গুড ফর কারেন্সি, ডাউনের দিকে গেলে ভালো হবে, আমি এখানে ডাউনের ট্রেড নিব, অ্যান্ড দেন আপনার এইখান থেকে লসও করাবে। এই যে দেখেন, এই উইক দিয়া, এই জন্যই বলছি নিউজের আওয়ারে আমরা ট্রেড করবো না, বিকজ নিউজ আওয়ারে ট্রেড করলে বা নিউজের ক্যান্ডেলে ট্রেড করলে মার্কেটে হাই ভলিউম থাকে, দেন লস করায়। সো এইখান থেকে আপনি যদি সেল করতেন পরে, আপনি পরে যা কনফার্মেশন পাইছেন, বাট পরে আপনি করতেন, বাট এইখান থেকে তো আপনি সবার আগে দেখেন, এখান থেকে সেল কইরা নর্মালি একবার স্টপ লস আপনি হিট করছেন, এই যে আপনার স্টপ লস হিট হয়েছে, এত বড় একটা স্টপ লস খাওয়ার পরে আপনার এখান থেকে আবার সেল করতে ইচ্ছা করবে না, বিকজ নিউজ আওয়ারে আপনার মার্কেটের কি কাজ করে না, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। বিকজ নিউজ আওয়ারে আপনি এইটার টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করেন না। এর থেকে তো আমার মার্কেটে ট্রেড করাই ভালো আছে, কোনো দিকে না তাকায়া। সেম জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে মার্কেট, কোনো দিকে মানে জাস্ট নর্মাল প্রাইস অ্যাকশনের ট্রেডিং ধরেন, এখান থেকে বড় একটা রিজেকশন, তার বড় রিজেকশন মানে কি, মার্কেট ওইখান থেকে এগ্রেসিভ সেলিং। ওকে, এই যে একটা এগ্রেসিভ সেলিং পিছে একটা সূত্র, একটা ফেয়ার ভ্যালু, এখান থেকে এই ফেয়ার ভ্যালু থেকে রিজেকশন নিছে, পরবার আবার এখান থেকে নিছেন, কনফার্মেশন পাইছেন, নর্মাল ট্রেডিং, আপনার নিউজ আওয়ারে যাওয়ারই দরকার নেই। এখন নিউজে ট্রেড করলে হয় কি জানেন, আপনি প্রচণ্ড লস করেন। কিছু কিছু গ্রুপ থাকে না, আপনারা বলে যে আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুইলা $50 ডিপোজিট করে আবার আসেন এক্সনেসে। অনেকেই কিন্তু এখন এক্সনেসে এই কথাটা বলতেছে, এটা কিন্তু বহুত ঝয় ঝামেলার জিনিস, এগুলো ঠিক না আসলে করা। বিকজ তখন ওরা আপনারা ট্রেড করে লস করে দেয়, যদিও কি বলে কটেক্সের মতন এত পায় না, বাট একটা কমিশন কিন্তু ওদের দেয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু কমিশন আছে, কমিশন কিন্তু দেয়। ওই কমিশনটা পাওয়ার জন্য, বাট খুবই ছোটো, মানে কি বলে কটেক্সে তো আপনার 80% না 90% দেয়, আমরা জানি দেয়, বাট এক্সনেসে এত দেয় না, 10% 15% দেয়। বাট কী করবেন, কয়েকদিন পর তো বাংলাদেশে ঠিকভাবে কোটেক্স চলবে না,
বিকজ এটা তো কাইন্ড অফ জুয়া, বুঝেন নাই? মানে একটু সমস্যাই হয়। এটাও ট্রেডিং, রিয়েল মার্কেটে করলে ট্রেডিং, বাট এটা সম্মতি দেয় না আর কি। কোনো দেশই বিশ্বের কোনো দেশই এটারে লিগালি সম্মতি দেয় না। হয়তো চলবে, দিব্যি চলবে, এমনি কোনো ঝামেলা হবে না, কেউ আবার ডরায়েন না যারা কোটেক্সে ট্রেড করেন। এমনি কোনো ঝামেলা নেই, উইথড্র নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, একদম সব কিছু ওকে, বাট ইটস নট ট্রেডিং। এটা ট্রেডিং না, এই জন্য সমস্যা। সো এটা যারা একটু বুঝে তারা এখন এই যে এক্সনেসের হয়তো 5% 6% দেয়, মানে $100 থেকে আপনার লস করালে 5% পাবেন আপনি। সো এই 5%-এর জন্য অনেকে এখন এই যে সেমভাবে কাজটা করতেছে যে আমার চিপায় আসেন, এই আসেন, সেই আসেন। ফরেক্সেও চিপা বাই করে লাইছে আর কি জাতি ভাই, বুঝছেন? সো এই জন্যই বলি আর কি, এই নিউজ আওয়ারে আপনার যাওয়ার দরকার নেই। দেখবেন এরা ভিডিও বানায় খুব খিচায়া, নিউজ আওয়ারে ট্রেড করতেছি আমি, বিকজ নিউজ আওয়ার ট্রেড করলে আপনার লস হবে, ওরা জানে আপনার লস হবে। সো নিউজে ট্রেডই করে না, বিকজ বিশেষ করে তো ইম্প্যাক্টই নাই। নিউজের ইম্প্যাক্টের তুলনায় তো আপনার মোটামুটি কী বলে ওইটারে, মার্কেটের ডিরেকশন বেশি ইম্পর্টেন্ট। আপনার মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাচ্ছে, এইটাই তো ভালো না? এটাই তো ভালো, আপনার ওদিকে তো যাওয়ারই দরকার নেই। বাট তাও যদি কেউ নিউজে ট্রেড করতে চান, নো প্রবলেম। বিশেষ করে হাই ইম্প্যাক্টের কিছু নিউজ থাকে, যেমন এফএমসি। দেখেন সারাদিনে একটা এফএমসির নিউজ আছে, বিকজ এই এফএমসির নিউজগুলো অনেক হাই থাকে। পিপিআই, এগুলোর নিউজগুলো বহুত হাই থাকে। এফএমসিজি, এগুলোর নিউজের এফেক্টগুলো খুবই হাই থাকে। আর এই নিউজের এফেক্টগুলো আসে মাত্র মাসে একদিন। এফএমসিজি মাসে একদিন আসে, এফএমসি মাসে 2বার আসে, বিকজ এগুলো 15 দিনের অ্যানুয়াল রিপোর্ট আসে। ওগুলাতে করবেন যদি করেন, ওগুলাতে করবেন। সো চার্টে আসলেন, দৈনিক ফরেক্স সেক্টরিতে আসলেন, এখান থেকে দেখলেন যে আজকে সিপিআই, পিপিআই, দেন আপনার এফএমসিজি এগুলার কোনো নিউজ আছে কি না। যদি থাকে ডান, তাইলে ঠিক আছে, তাইলে আপনি চাইলে করতে পারেন। বাট আপনি এখান থেকে ধরেন যে কোনো একটা সিলেক্ট করে দেখলেন যে এটা আমেরিকার সাথে আসলে অনেক ভালোভাবে কানেক্টেড কিনা। যেমন কয়েকদিন পর নিউজ আসতেছে, ইলেকশনের অনেক বড় একটা নিউজ থাকবে, ওই নিউজে আমরা সবাই ট্রেড করবো ইনশাল্লাহ, এগুলা পসিবল। বাট এই ছোটোখাটো নিউজে যদি আপনি ট্রেড করতে চান, এগুলা ফরেক্স মার্কেটে এত বড় বড় কারেন্সি পেয়ারের ভিতরে অনেক বেশি ভ্যালিডিটি অ্যাড করে না। সো আপনারা আরও ডিস্ট্র্যাক্ট বানায় আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে সরাই দিচ্ছে, এটা আপনার জন্য আরও বড় বিপদের কারণ হইতে পারে, বুঝছেন? এই জন্যই আমি সাজেস্ট করি না মানুষের ট্রেড করতে নিউজে। বাট আমি নিজে করি, আপনিও করবেন, বাট ভ্যালুয়েবল যে নিউজগুলো থাকবে না, ওগুলা যেমন দেখেন আমি এখান থেকে আরও একটা হাই ইম্প্যাক্টের নিউজ দেখি 11টা বাজে। এই নিউজটা নাকি আজকে সারা দিন চলবে, ইউরো ইউএসডির। আমি এখান থেকে ঢুকি, কি বলতেছে, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। মানে এই যে অ্যাকচুয়ালটা ফরকাস্টের থেকে যদি ভালো হয় তাহলে কারেন্সির জন্য ভালো হবে। এটা আজকে সারা দিন চলবে, দেখেন এখানে বলে দিছে অল ডে, সারা দিন চলবে ইউরো কারেন্সির ভিতরে। ওকে, সো আমি যাই এখান থেকে, এটা কি জার্মান প্রাইম সিপিআই নিউজে, যাই হোক আর কি। সো আমি ভাই এগুলো কিছু মনে রাখি না, যেটা সিরিয়াসলি আমি এখান থেকে কপি করি, চ্যাট জিপিটিতে যাই, আমার পেড ভার্সন নেওয়া আছে, আমি একদম পুরো ভালোভাবে প্রম্পট লিখি, যা যা আছে আমার একদম আতরি মতরি সব স্টেপ বাই করে দেয়। এখন ওইটা তো আমার পক্ষে শেখা সম্ভব না। চ্যাট জিপিটির কোর্স তো আমি চাইলে এখন করাতে পারবো না, তাইলে মানুষকে ভালো খালি কোর্সই বেচে। বাট এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, কে বুঝবে? এই দেশের মানুষ তো বুঝে না। আমরা তো মনে করি যে মানুষের কোর্স করলে মনে হয় কোর্স বিজনেস করতেছে, বাট আমি যে নিচ্ছি মানুষের থেকে, এটা মানুষ বুঝতে চায় না। আর নাহলে আমি এটাও বলতাম যে ভাই আমি চ্যাট জিপিটির কোর্স আপনারা করেন, বিকজ এটার মাধ্যমে আপনি কী না করতে পারবেন, সবই পারবেন, সব পারবেন আপনি যদি এই চ্যাট জিপিটি ভালোভাবে ইউজ করতে পারেন। আমি বলি বেসিকটা আপনি একটু ইউটিউবে যা সার্চ করেন, হাউ টু লার্ন চ্যাট জিপিটি বা হাউ টু রিড প্রম্পট অন চ্যাট জিপিটি, বের হয়ে যাবে। বিকজ চ্যাট জিপিটির প্রম্পট লেখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি এখানে একটা নর্মাল জিনিস লিখবেন, ওই সেম জিনিসটা আমিও লিখবো, বাট আমি ডিফারেন্ট প্রম্পট দিয়ে লিখবো। আমারটা যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও বেশি বুঝবে আপনার তুলনায়। ট্রেডিং তো আরও মানুষ পারে, আরও অনেক মানুষই শিখাইতে পারতো, বাট আমি মানুষের দুঃখ বুঝি, যে জানি যে মানুষের ল্যাগগুলো কই থাকবে। একই জিনিস 6বার বলি, বিগিনারদের অনেক ভাল লাগে। সো এই জন্য বুঝতে সুবিধা হয়। সো আপনিও এখানে প্রম্পট লিখবেন, আমিও লিখবো, বাট আপনার থেকে আমারটা বেটার হবে, বিকজ আমি এইটা সময় দিছি প্লাস শিখছি ওই সেম জিনিস। সো এখান থেকে আমি কিছুই মনে রাখি না, এখান থেকে যাই ডিফারেন্ট প্রম্পট লিখি, ও আমার একদম 5-6 মিনিটে পুরো নিউজের ইম্প্যাক্ট কতটুকু, কী না কি উঠি। তেমন এটা সিলেক্ট করলেন, এটা আপনাকে সিলেক্ট করে এখানে লেখা মাইরা দিলেন যে এইটা ফরেক্স মার্কেটে কতটুকু ভ্যালিডিটি থাকে আর কি, কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে। এখন এটা আপনি ইংলিশে পারেন না, এই যে বাংলাটা বলছি এটা আপনি ইংলিশে পারেন না। সো এখান থেকে আপনি এটা বাংলায় বলেন যে ফরেক্স মার্কেটে এই নিউজটা কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে,
শেষ, ইংলিশ চলে আসছে, ডান। সো আমি একদম ভাই দেশি জুগারও বলে না ইন্ডিয়ান ভাষায়, আপনার জাস্ট ওইভাবে বুঝাই দিচ্ছি, আপনারা কীভাবে নেবেন। আমার খ্যাত বলতে পারেন, বাট আমার সমস্যা নেই। এই ইংলিশটা ধরেন আপনি পারেন না, এখন এই নিউজটা সম্পর্কে আপনি অনেক ভালোভাবে জানতে চাচ্ছেন, ওকে একটু দিয়েই দেই, Ctrl+C Ctrl+V। ও এটা হয়নি, সিলেক্টই হয়নি। দেখেন এই যে প্রম্পটটা আমি দিছি, এই প্রম্পটটাতে ও আমার যত সুন্দর করে গুছায় দিবে, এইখানে কিন্তু অত সুন্দর করে গুছায় দেয় নাই। সো এই সেম জিনিসই দিছে ও, জানি না কেন দিছে, বিকজ এটা তো এইভাবে দেওয়ার কথা না। আচ্ছা, ও যদি এইভাবে দেয়, আমি একটু ChatGPT-তে যাই দেখি। এটা আউট অফ দ্য ক্লাস, বাট আপনি চাইলে হয়তো দেখতে পারেন আপনার ইচ্ছা, বাট সরি আমি হয়তো আপনার সময় লস করতেছি। বাট এই গুগল বার্ডের তুলনায় ChatGPT বহুত ফাস্ট, এই জন্যই ওর পেইড ভার্সন বের হয়েছে, বিকজ যেটা ভালো জিনিস ওটার দাম একটু বেশিই থাকে, স্বাভাবিক। এইবারও আপনার গোষ্ঠী শুদ্ধ সব বলে দিবে, একদম স্টেপ বাই স্টেপ সব, শুধু এই হালকা একটু ডিফারেন্ট প্রম্পট লেখার কারণে। আপনি শুধু হয়তো লিখে দিতেন যে হোয়াট ইজ CPI QNQ, আর এইখানে একটু ডিফারেন্ট প্রম্পট আরও বহুত আছে। এবার এই ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি বেস CPI নিউজ কী কী কাজ করবে, টেকনিক্যাল অ্যানালিস্ট সব বলে দিছে। এবার আপনি যদি এই ইংলিশটা পড়তে আপনার কষ্ট হয়, নাই পারতে পারেন, আপনি আমার মতন মূর্খ। ইভেন তো আমি নিজেও এত বড় ইংলিশ পড়ি না, আমি এখান থেকে বাংলায় যাই, আমার আরও কিছু জিনিস আছে যে আমার ওই বাংলাটাও আমার পড়া শোনায়, বুঝছেন। এগুলো সব সাবস্ক্রিপশন নেওয়া আমার, বিকজ আমি জানি এগুলো লং টাইম আমার বহুত কাজে দিবে, সময় বাঁচাবে। এবার এটা আমার শুনতে কষ্ট হয়েছে, আপনি চাইলে এখান থেকেও ফ্রিতে শুনতে পারেন। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ও আপনারা বইলা দিবে, এটা ফ্রি, বাট পেইড আছে, ওইটা আরও সুন্দর বলে আর কি। যাই হোক, সো আপনি চাইলে এইভাবে স্মার্টলি কাজ করতে পারেন। যেই নিউজটা যদি মনেই হয় যে আপনি শুধু ট্রেডিংয়ে পুরোপুরি ফুল ফোকাস দিবেন আর আপনার ভ্যালিডিটি জানা দরকার, সো আপনি এখান থেকে যেই নিউজটা আপনার ভালো লাগে, যদি মনে হয় ভ্যালু দিবে, ওরাও যদি বলে যে হ্যাঁ মোটামুটি ভ্যালু দিবে, তখন দেখা গেছে যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে অ্যান্ড আপনার নিউজের সাথে মার্চ করলেন একসাথে, যে আসলে এই দুইটার সাথে মার্চ হয় কিনা। এখন নিউজ যদি বলে যে হ্যাঁ এটা অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট, যদি অ্যাকচুয়ালটা বড় হয় ফরকাস্টের তুলনায় ভালো হবে, অ্যান্ড আপনার মার্কেটের ভিতরে যদি পজিটিভ কিছু মনে হয়, এইবার আপনি ব্যাটে বলে মিলে গেছে, বাই নিয়ে নিলেন, দোনোটা জিনিস এক, এবার এখান থেকে আপনি বেটার কিছু পাইতে পারেন, বুঝছেন। সো একদম সাইড করে শুধু নিউজই ট্রেড করবেন, আবার একদম সাইড করে টেকনিক্যালে করতেই পারেন, স্বাভাবিক, বাট নিউজ যখন করবেন টেকনিক্যালটা একটু দেখে নিন, একটু বুঝাই দিলাম আর কি। যাই, সো ওকে, এখান থেকে আমি অল ডে দেখতে চাইছি এটা আসলে কতটুকু ভ্যালু অ্যাড করছে, যেহেতু এটা মোটামুটি ফরকাস্ট থেকে অনেক বড়, ডাবল হয়ে গেছে, তার মানে এটা কারেন্সির জন্য ভালোই হবে। অল ডে আজকে ইউরো কি আসলে অল ডে হাইতে আছে, দেখেন তো, ইউরো বেস কারেন্সি থাকতে হবে। মার্কেটটা শুরু হয়েছে কোত্থেকে, লন্ডন সেশন শুরু হয়েছে কয়টায়, সেশন লন্ডন, হ্যাঁ এই নিউজটা মোটামুটি একটু ভালো কাজ করছে আর কি। তাও কয়টার দিকে নিউজ ছিল এটা, সরি, অল ডে, হ্যাঁ 11টা বাজে ছিল JPY-এর কনজিউমার কনফিডেন্স, এটা ঠিক আছে। এরপর 12টা বাজে ইউরোর মার্কেট, মানে লন্ডনের মার্কেট শুরু হওয়ার পর থেকেই মোটামুটি 11টার নিউজ, JPY 12টা, হ্যাঁ এইটা মোটামুটি ভ্যালিডিটি শুরু হয়েছে, এইটা ভ্যালিড, এটা কাজ করছে। এখন এইটা আপনি মার্চ করেন, হালকা একটু কষ্ট করেন, দেখবেন যে এটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথেও মার্চ আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার বলতেছে এখান থেকে বেটার কিছুই হবে। দেখেন কন্টিনিউশন মার্কেট, এই যে এখান থেকে ব্রেকআউট হয়েছে, ভালো রিটেস্ট নিচ্ছে। এবার আপনি চাইলে এখান থেকে যদি ফিবোনাকি ইউজ করতে চান করতে পারেন, এই যে এতটুক, সরি এই বাইং পর্যন্ত, সুইং টু সুইং কত 0.5 লেভেল, ওকে 0.5-এর কনফার্মেশন পাইছেন। ইগলা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, ওকে 0.5-এর কনফার্মেশন এই ক্যান্ডেলের নিচে থাকবে। ফার্স্ট সুইং হলো আমার এইটা, এই সুইং, দেন এই যে সেকেন্ড সুইংয়ে মার্কেট কাজ করতেছে, এটা আপনার ইচ্ছা। এই যে এইখানে আমি একটা কন্ট্রাক্টিংয়ের ট্রেড দেখছিলাম, বাট বলি না, এর আগে মার্কেট নিচে চলে আসছে। যাই হোক,
আশা করি বুঝছেন। আমি বুঝাইতে চাইছি যেটা শুধু নিউজের উপরে ভরসা করেন না, মার্চ করবেন দুইটা একসাথে। একটু আগে এই যে ইউরোর অল ডে হাই থাকবে, এটা আপনার এইখানেও কিন্তু বলাই ছিল। মার্কেটের ভিতরে আপনি একটু ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করলেও দেখবেন যে মার্কেট আপে স্ট্রাকচারই আপনার দেখাচ্ছিল। সো ওই দুইটা একসাথে মার্চ করার পর আমি বেটার কিছু করতে পারি, শুধু একটার দিকে তাকায় থাকলে কিন্তু হবে না, বুঝছেন? সো কী করব, জাস্ট এই দুইটা জিনিসই, ফরকাস্ট অ্যান্ড অ্যাকচুয়াল, এই দুইটার ডিস্টেন্সটা বুঝলেই হবে। এখন আরও একটা হাই ইম্প্যাক্টের নিউজ আছে ইউএসডিতে, একটা এডিপি এমপ্লয়মেন্ট চেঞ্জ। ওকে, এইটা এখান থেকে কপি করলেন, এখানে গেলেন, এটা ভালো না লাগলে চ্যাট জিপিটিতে গেলেন, আপনার যদি কোনো প্রম্পট থাকে আপনি এখান থেকে বেটারভাবে দিতে পারেন। ফরেক্স লেখা দিলাম জাস্ট, যে এটা কী আসলে আমি জানতে চাই একটু। 3-4 দিন নোট করলে দেখবেন আপনি এইসব নিউজ সম্পর্কে সবই জানেন। বাট আমি এত ঘাটি না, বিকজ টেকনিক্যাল অ্যানালিসিসে বেশি ফোকাস দিই তো। আর আমার কিছু নিউজ থাকে, যে পিপিআই থাকে, দেন এফএমসি থাকে, এফএমসি থাকে, ওগুলো ট্রাই করি, বিকজ ওগুলো অনেক ভ্যালিড, এই জন্য এত তেনা পেঁচাই না। সো আপনিও চাইলে এখান থেকে করতে পারেন। কী করবেন, ডিটেলসে আসবেন, ন্যাচারালি দেওয়া থাকবে না। আমি একটা আগামী ক্লাসের একটা কিছু প্রেডিক্ট করে দিই, যেমন 31 তারিখ, কালকেও মার্কেট ওপেন আছে, 12টা বাজে ইউরোর একটা নিউজ আছে, যেটা নর্মাল নিউজ, সেদিকে না যাই, হাই ইম্প্যাক্টের নিউজে যাই। কয়টায়, আচ্ছা, এইউডির ভিতরে আছে রিটেল সেলস, এখান থেকে 6:30 AM, সকাল 6টায় এইউডির ভিতরে, মানে সিডনির মার্কেট ওপেন থাকবে। ওকে, কি বলছে এখানে, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট। ফরকাস্টটা যদি ভালো হয় অ্যাকচুয়ালের তুলনায়, না কি বলছে, অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়ালটা যদি ফরকাস্টের থেকে ভালো হয়, কারেন্সির জন্য ভালো হবে। আসলেও কি ভালো হবে, রিটেল সেলস কি, এই জিনিসটা আপনি একটু আজকে অ্যানালাইসিস করেন চ্যাট জিপিটির মাধ্যমে বা রিমিনের মাধ্যমে। দেন মার্কেট অ্যানালাইসিস করবো আমরা, এইউডিতে যাই, দেখি মার্কেট কি বলে, পরে দেখবো না আমরা ওইটা দিকে। এইউডি ইউএসডি, কয়টা বাজে নিউজটা, 6:30, মানে সিডনি সেশন শুরু হইলে। আমি একটু ইন্ডিকেটর লাগায় দেখি, নিউ ওয়ার্ক শেষ হবে যে 6টা, ওকে এইখানে না, ওকে এই যে 6:30 আমি এখানে নিয়ে আসলাম, বিকজ এইখান থেকে আমার সিডনি সেশনটা শুরু এখান থেকে হবে, সিডনি সেশন শুরু এখান থেকে হবে, 4টার দিকে শুরু হবে, বাট আমার নিউজটা 6টার দিকে। এই সিচুয়েশনে আসলে আমি মার্কেটের ওভারঅল সিচুয়েশন দেখব, যে আমার মার্কেট ওভারঅল কী বলতেছে। এবার ওভারঅল দেওয়ার পরে দেন আমি এখান থেকে 6:30 বাজে দেখবো যে আসলেও রিটেল অ্যান্ড সেলস, অ্যান্ড দেন আমি একটু ভালোভাবে এখান থেকে আইডেন্টিফাই করেও দেখবো যে এইটা আমার জন্য ইম্পর্টেন্ট কিনা। দেন এইখান থেকে যদি দেখি যে না, মার্কেটের ওভারঅল দিক নির্দেশনা সব কিছু ঠিক আছে, আমার মার্কেট উপরের দিকেই যাচ্ছে, বিকজ এখানে বলেই দিচ্ছে ফরকাস্টের তুলনায় যদি অ্যাকচুয়াল ভালো হয়, অ্যান্ড মার্কেট যদি উপরের দিকে যায়, আমি ট্রেড নিতে পারি, বুঝছেন? এইভাবেই মূলত ফরেক্স মার্কেট কাজ করে। এবার আসেন ফরেক্সের সেন্টিমেন্ট বুঝি, বিকজ দুনিয়ার সবাই যদি সেল করে আমি ওইখান থেকে বাই করব, এই জিনিসটা কেন করব না, এইটাই হলো জাস্ট ফরেক্স সেন্টিমেন্ট। আসেন এটা একটু বোঝার ট্রাই করি ইনশাআল্লাহ। সো আমি এখান থেকে ফরেক্সে যাব, ফরেক্স সেন্টিমেন্টে যাব। এইটা আর একটা ওয়েবসাইট, মাই এফএক্স বুক। এই মাই এফএক্স বুকে আসবেন, কমিউনিটিতে আসবেন, এবার এইখান থেকে নিচে আসবেন সেন্টিমেন্ট। ধরেন আপনি যখন আসছেন হোমে ছিলেন, ন্যাচারালি এই টাইপের একটা ইন্টারফেস ছিল আপনার। এগুলো প্রত্যেকটা ফরেক্সের অ্যানালাইসিস টুলস, আপনি চাইলে করতে পারেন, বাট এত ঘাটার দরকার নেই। কমিউনিটিতে আসবো, লেটার দেন এইখান থেকে সেন্টিমেন্টে আসবো, ফরেক্স সেন্টিমেন্ট। খেয়াল করেন এখানে কি বলতেছে, যেমন দেখেন ইউরো ইউএসডির ভিতরে মানুষ মূলত কি করতেছে সেটা দেখাচ্ছে আপনারা। ইউরো ইউএসডির ভিতরে যখন আমি ঢুকতেছি, বর্তমানে 17% মানুষ শর্টের দিকে ট্রেড করতেছে, আর 83% মানুষ লংয়ের দিকে ট্রেড করতেছে। বেশিরভাগ মানুষ বাই করতেছে। আমরা কি জানি, বেশিরভাগ মানুষ যা করে ওগুলো আমরা করা থেকে বিরত থাকবো। এটা কখনই থাকবো যখন টেকনিক্যাল অ্যানালাইসিসে আমার পক্ষে থাকবে। সো বেশিরভাগ মানুষ যেহেতু সেল করতেছে, এই শর্ট করতেছে, 17% মানুষ শর্ট করতেছে আর 83% মানুষ বাই করতেছে। সো যেহেতু এখান থেকে বাই করতেছে, রিজনটা কি, যাইতো আমি ইউরো ইউএসডিতে গেলাম। ওকে দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু এখান থেকে বাই করতেছে, বাট আমি একটু হোল্ড করব ফর কি, এটার পুল ব্যাক বলে। আমি একটু জানি যে মার্কেট একটু র্যালি নেওয়ার পরে হালকা একটু পুল ব্যাকটা নেয়। এবার আপনি সবসময় কাউন্টার ট্রেড নেওয়ার দরকার নেই, কোনো সময় মার্কেটে একটু দেখেন। সো এখান থেকে দেখেন মার্কেটে এইভাবে চলতে থাকুক, আমিও এখান থেকে বাই করব। ওভারঅল স্ট্রাকচার যদি আপে থাকে আমি বাই করব, সমস্যা নাই। বাট আমি
একটু পুল ব্যাক নিতে দিব মার্কেটের, কনফার্মেশনের পর ট্রেড করব। এবার ধরেন আমি এখান থেকে ফিবোনাকিরে লাগাইলাম, কয়জন ফিবোনাকি ইউজ করছেন জানি না, সো এখান থেকে আমি ফিবোনাকি লাগাই রাখলাম। যদি 0.3 থেকে মার্কেট ট্যাপ করে উপরের দিকে যায়, কাউন্টার ট্রেড নিতে পারেন আপনার ইচ্ছা, বাট না নেওয়াটাই বেটার, বিকজ হইতেই পারে মার্কেটে এখান থেকে হালকা রিটেস্ট নিয়ে চলে গেল, বুঝেন নাই, হইতেই পারে। সো কনফার্মেশনও তো নাই এখান থেকে আমার ট্রেড নেওয়ার, কনফার্মেশনের পর ট্রেড নিব। এবার আমি এখান থেকে এইভাবে বসে আসি, যদি 0.3-তে আসে মার্কেট অ্যান্ড এখান থেকে যদি আমি কোনো কনফার্মেশন পাই, আমি অ্যাটলিস্ট এই পর্যন্ত নিব, বিকজ ইটস কল পুল ব্যাক। খেয়াল করেন এখান থেকে পুল ব্যাক এই পর্যন্ত, বা ধরেন এই পর্যন্ত। এবার এই পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট আবার উপরে যাবে, বেশি উপরে যাবে না, বিকজ আমাদের স্ট্র্যাটেজি কী বলছিল, 0.3 থেকে যত বেশি স্ট্রেস কম হবে মার্কেট তত কম যাবে, তাই তো? এটা আমরা শিখছি। সো এখান থেকে যেহেতু স্ট্রেস কম হয়েছে মার্কেট এইখানে যাবে। এবার এই পুল ব্যাক দেখবেন নিচে আমার পিওয়াই জোন আছে, এই যে ফেয়ার ভ্যালুর পিওয়াই জোন। এবার এই পুল ব্যাক আইডিয়াম থেকে আমি লম্বা বাই করতে পারি। এটা হলো মার্কেটের ফেস, আপনি চাইলে এইভাবে করতে পারেন। আর যদি মনে হয় যে না, যে মার্কেট আরও নিচে চলে আসছে, মোটামুটি এইখানে চলে আসছে, এবার আমি এইখান থেকে যদি বাই করি, মোটামুটি এই দিকে একটা স্টপ লস থাকবে এই সুইংয়ের নিচে, বিকজ এখান থেকে তো র্যালি আসছে মার্কেটের, এইখানে থাকবে আমার টার্গেট। দ্যাটস ইট, ডান। এটা হলো মার্কেটের ধরন। এবার চাইলে কাউন্টার ট্রেড নিতেও পারেন, নাও নিতে পারেন, বাট এই টাইপের জায়গায় কাউন্টার ট্রেড নিয়েন না। কাউন্টার ট্রেড নিব শুধু মার্কেটের সাইডওয়েজ মোমেন্টামে, যেখানে মার্কেট এক্সপ্যান্ড করবে, কন্ট্রাক্টিং হবে, ওই জায়গায়। এইসব জায়গায় মানে নেওয়ার কোনো রিজন নেই। হইতেই পারে মার্কেট এইখান থেকে ট্যাপ হয়ে উপরে গেছে গা, আপনি এখান থেকে ডাউন ট্রেড নিছেন, ওকে। সো কী দেখতেছি, সেন্টিমেন্ট 17% মানুষ সেল করতেছে। একটু রিফ্রেশ করে দেখি, এখন পর্যন্ত 17% মানুষ সেল করতেছে, মানে সেল করতেছে, বাকি 83% মানুষ লং করতেছে। সো আমি এখান থেকে চাইলে যদি ঝুঁকি নেই একটু সেল করতেও পারি, বাট দেখবেন, আগে আপনি দেখবেন, না দেখে কিছু করেন না, দেখবেন। আমি এই পর্যন্ত আমি জানি রিট্রেস নিতে পারে মার্কেট, সো এইখান থেকে আমি একটা ট্রেড এক্সিকিউট করে দিতে পারি। এটা ডিপেন্ড করে, আপনার ক্যাপিটাল, বিকজ আপনি চাইলে উল্টাপাল্টা ট্রেড করতে পারবেন না। আমাদের ক্যাপিটাল হিউজ থাকে ভাই, চাইলে একটা কিছু করলে ওটা রিকভারি করা সম্ভব হয়। আপনার ক্যাপিটাল কিন্তু লিমিটেড, ফার্স্ট অফ অল আমিও পারি নাই। আবার আপনার কাছে যখন অনেক টাকা থাকবে, অনেক দিন মার্কেটে ট্রেড কইরা ফেলবেন, আপনিও বুঝবেন যে মার্কেটে এই সিচুয়েশনগুলো আসলে আমি ট্রেড নিব না, বিকজ ফার্স্টেই বলছি আপ মার্কেটে ডাউনের ট্রেড কম নিব, আমি জানি রিট্রেস হবে, বাট এই রিট্রেস হওয়ার আগে কোনো সময় মার্কেটের ভিতরে একদম ডিরেক্ট রিট্রেস হয়ে যায়, কোনো সময় মার্কেটে অনেক ইন্টারনাল স্ট্রাকচার বানায়, তখন একটা ঝুঁকিতে থাকা লাগে, দরকার নেই, মার্কেট টাকা লাগা থাকার দরকার নেই। যেহেতু ট্রেডিং করতেছি, কনফার্মেশন পাইলেই ট্রেড এক্সিকিউট করব, তার আগে না, ওকে। অ্যান্ড এইখানে আরও একটা কারণে ট্রেড নিব না, বিকজ কই জানি এটা দেখছিলাম, এটা খেয়াল নাই, এটা খেয়াল নাই ভাই, আমার মনে নেই, আমি মনে করছিলাম একটু আগে, আবার ভুলে গেছি। আচ্ছা যাই হোক, সো এটা হলো জাস্ট ফরেক্স, আবার মনে আসলে বলবো না, এটা হলো ফরেক্সের সেন্টিমেন্ট। ওকে, ইউএসডি জেপিআর ভিতরে কী করতেছে, ইউএসডি আমার বেস কারেন্সি, তাহলে শর্ট করতেছে 67% মানুষ এখান থেকে শর্ট করতেছে, বেশিরভাগ মানুষ এখান থেকে শর্ট করতেছে, মানে সেলিংয়ের দিকে নিচ্ছে, মাত্র 33% লং করতেছে। এখন যেই দিকে সবাই যায় ওই দিকে তো আমি যাইতে চাই না, আমি একটু ডিফারেন্টভাবে। এখন একটা কথা আছে, শর্ট যারা করতেছে এরা মোটামুটি ভালো লট সাইজ ইউজ করছে, $265 মতন লট সাইজ ইউজ করা বর্তমানে, ওকে। সো আমি একটু যাই দেখি যে আসলে এখান থেকে শর্ট হবে কি না। ইউএসডি জেপিওয়াই, ওকে। কি করতেছে বেশিরভাগ মানুষ, ইউএসডিপি, ও 67% মানুষ শর্ট করতেছে। আমি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ফরওয়ার্ড মার্কেট আপ হচ্ছে তো, মার্কেট কন্ট্রাক্টিং, বাট ওকে, মার্কেটে বেশিরভাগ মানুষের টার্গেট কই, বেশিরভাগ মানুষের টার্গেট উপরের দিকে, বিকজ এইখান থেকে বাইং আসছে, উপরে টার্গেট, বাইং আসছে, উপরে টার্গেট, বাইং উপরে টার্গেট, বাইং উপরে টার্গেট, বাইং উপরে, ওকে। তাইলে এখান থেকে বেশিরভাগ মানুষ যেহেতু শর্ট করতেছে, কি বলছে এরা, ইউএসডি জেপিওয়াই বেশিরভাগ শর্ট করতেছে, ওকে।
তাহলে আমি এখান থেকে একটু ইগনোর করি, বিকজ আমার কনফার্মেশনও নাই এখান থেকে। আমি ট্রেডই করতে পারবো একমাত্র কনফার্মেশনের পরে। ওয়েট করি, দেন আপনার কনফার্মেশন পাইতে পাইতে দেখবেন যখন এইদিকে উপরের দিকে ব্রেক হয়েছে না মার্কেট, বেশিরভাগ মানুষ বাই করা শুরু করে দিবে। যেহেতু বাই করা শুরু করে দিবে, আমার স্টপ লসগুলো সব নিচে। একটু দেখাই, এই যে বাইং অর্ডার রান হয়েছে, এই যে বাইং অর্ডার রান হয়েছে, এই যে বাইং অর্ডার রান হয়েছে। ওকে, সো স্টপ লসগুলো মোটামুটি নিচে আছে। সো যেহেতু শর্ট করতেছে মানুষ কন্ট্রাক্টিংয়ের জন্য, সো আমি এখানে ওয়েট করি, বিকজ আমার কোনো কনফার্মেশন নাই। এই নিচে ওয়েট করলে, এটা ব্রেক হইলে দেন আমি হালকা পাতলা বাই করতে পারি চাইলে, এখন না, থাকুক। সো এইভাবে আমরা মার্কেটটা একটু দেখে নিই যে নিজে যে ইউএসডি সিএডি 97% মানুষ ইউএসডি শর্ট করতেছে। কেন ইউএসডি এত শর্ট কেন করতেছে সবাই? ইউএসডি কি ছিল এটা? ইউএসডি সিএডি, ইউএসডি সিএডি, এইটাও কাইন্ড অফ সেম সিচুয়েশন, কন্ট্রাক্টিং, বাট স্টপ লসগুলো কোন দিকে? ওকে, হ্যাঁ, এখান থেকে আমিও চাইলে শর্ট করতে পারবো, বিকজ বেশিরভাগ মানুষ এখান থেকে শর্টই অর্ডার রান করতেছে। আমিও করতে পারি, বিকজ আমার জন্য মার্কেটের ডাউনের দিকেই বেশি সিচুয়েশন আমি দেখতেছি। একটা ছোট্ট ফেয়ার ভ্যালু আছে, এটা আমি ড্র করে রাখি। হ্যাঁ, এই পর্যন্ত শর্ট করা যাইতে পারে। মার্কেট বাই হইলে এইখান থেকে আসবে, বিকজ খুবই ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে সবাই, বেশিরভাগ মানুষ, রিটেলাররা। ওকে, যেদিকে অর্ডার বেশি রান যায় ওই দিকেই ওইটা দেখায়, বিকজ ওগুলো প্রত্যেকটা জিনিস ল্যাগিং, একটা জিনিস হইলে পরে দেখায়। বাট সমস্যা নেই, আমি যদি এখান থেকে শর্টও করি, এটা ফেয়ার ভ্যালু, ভ্যালিড ফেয়ার ভ্যালু, এই পর্যন্ত শর্ট করতে পারি চাইলে। বাট আমি কনফার্মেশনের পরেই যা কিছু করার করতে চাই। বেশিরভাগ ট্রেডার এখানে যারা মূলত আপনার ওই যে কী বলে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, ট্রেন্ড লাইনের ট্রেডাররা এখানে এন্ট্রি নিচ্ছে। সো আপনি চাইলে থাকতে পারেন, আপনার ইচ্ছা। বাট আমি বলি সাস্টেন করুক, প্রাইস নিজে সাস্টেন করুক, পরে নিব, তার আগে না। সো এইভাবে আপনি একটু দেখেন ভাই, বুঝছেন, নিজেরা দেখে এটা ইউজ করেন। ফরেক্স ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল যাই বলেন, এটা ইউজ করেন, তাহলে আপনি বুঝবেন যে কোন কারেন্সির আসলে কে কতটুকু এগ্রেসিভ অ্যান্ড কে কী করতে চাচ্ছে। এগুলোই ফরেক্সের ফান্ডামেন্টাল, অ্যান্ড আরেকটা জিনিস দেখাই দিই, কারেন্সি স্ট্রেংথ মিটার। এইটার মাধ্যমে কি করব, আমরা নিজেরা পেয়ার বানাইতে পারবো, বিকজ আমাদের ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ইচ্ছা থাকে। কেউ চিন্তা করে আমি নিউট্রাল মার্কেটে ট্রেড করব, কেউ চিন্তা করে আমি কন্টিনিউশন মার্কেটে ট্রেড করব, কেউ চিন্তা করে আমি এগ্রেসিভ মার্কেটে ট্রেড করব। এখন এগুলা কি জাস্ট কারেন্সি মিটার, কোন কারেন্সিটা বর্তমানে সব থেকে বেশি ভ্যালুয়েবল অ্যান্ড কোন কারেন্সি আপের দিকে যাচ্ছে। যেই কারেন্সি যত উপরে থাকবে ওই কারেন্সি তত আপের দিকে যাচ্ছে। এখন ধরেন আমি আপ মার্কেটে ট্রেড করতে চাই, আপ ট্রেন্ডে ট্রেড করতে চাই, কী করব, আমি ইউরো নিব, অ্যান্ড ধরেন এটার সাথে সিএডি এইউডি নিতে পারি। ইউরো এইউডি দেখি তো আছে কি না, এটা আমার আপ মার্কেট হবে। ইউরো এইউডি আছে, ওকে, ইউরো এইউডি। ওকে, এখন আমি যদি চাই যে আপ মার্কেটে ট্রেড করব, আপ মোমেন্টামে ট্রেড করব, আমি এই মার্কেটটা চুজ করতে পারি, বিকজ এই মার্কেটটার সেন্টিমেন্ট কি আপের দিকে। এটা আমি কারেন্সি মিটারের মাধ্যমে দেখছি। ওকে, সো এটা আমার আপের মার্কেট। আমি কি জানি, মার্কেট একটা বাইং হইলে মার্কেট পুল ব্যাকের জন্য নিচে আসে, ইটস কল রিজেকশন ফেস। দেখেন প্রত্যেকবার এটা হয়। সো এবার আমি এটার মিটারটা যাই দেখি, ইউরো এইউডি আসলে কি কাজ করতেছে। মিটার ইউরো এইউডি, ইউরো সিএডি, ইউরো এইউডি, এই যে ইউরো এইউডি শর্ট করতেছে, 84% মানুষ শর্ট করতেছে। ইয়েস, এইটাই ভ্যালিড। কেন? বিকজ যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে তারাও এইখান থেকে শর্টই করবে। এই যে একটা রেজিস্ট্যান্স, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, অ্যান্ড
এখানে বেশিরভাগ মানুষ করতেছে বলতে ট্রেড কোনগুলো বেশি এক্সিকিউট হচ্ছে, এখান থেকে বেশি ট্রেড ডাউনই এক্সিকিউট হবে স্বাভাবিক, বিকজ প্রাইস তো পুল ব্যাক নিবে না। সো বেশিরভাগ মানুষ এখান থেকে কাউন্টার ট্রেড করতেছে। আর এইসব যারা বেশিরভাগ ট্রেড করে এইসব জিনিস দেখা, এরা কিন্তু মূলত অনেক বড় মানের ট্রেডার হয়। সো এই ডাটাগুলো মোটামুটি ভ্যালিড হয়। আমি চাইলে এখান থেকে এবার ট্রেড করতে পারি। আমি কন্টিনিউশন মার্কেটে ট্রেড করতেছি। যদি এইভাবে আমি কাউন্টার ট্রেড না করি, তাহলে মার্কেটের আমি এটা ব্রেক হইতে দেই, নিচে আসুক, একটা পুল ব্যাক নিক, দেন আমি হয়তো এখান থেকে বাই করব, বা এখান থেকেও যদি বাই করি তাহলে আমি ভাববো যে মার্কেট খুবই সার্টেন লেভেলের জন্য পুল ব্যাক নিচ্ছে। এবার আমি এই যে জোন, এইটার জন্য ওয়েট করব, এটা ব্রেক হইলে দেন আমি আপের দিকে ট্রেড নিতে পারি। সো এটা ভ্যালিড। এখন আমি এটা কেন বের করলাম, বিকজ এখানে আমি আপ ট্রেন্ডের মার্কেটে ট্রেড করার ট্রাই করতেছি। এটা আমি কারেন্সি মিটার থেকে বের করছি। আমি এমন একটা মার্কেট ট্রেড করতেছি যেটা মোটামুটি সাইডওয়েজ। যেমন দেখেন আমি এইটা সিএইচএফ অ্যান্ড জেপিওয়াই, এই দুইটা মোটামুটি কারেন্সি মিটার অনুযায়ী সাইডওয়েজ। তো আমি যদি স্ক্যাল্পিং করতে চাই, সাইডওয়েজ মার্কেট আমার জন্য ভালো, আমি চাইলে এখান থেকে পেয়ার বানাইতে পারি সিএইচএফ অ্যান্ড জেপিওয়াই, দেখি ভ্যালিড কিনা। সিএইচএফ জেপিওয়াই, হ্যাঁ, ইটস আ ভ্যালিড। ওকে, এবার দেখেন মার্কেট সাইডওয়েজে আছে, দেখছেন ট্রেন্ডের ডিরেকশন কিন্তু সেম। এবার এই মার্কেটগুলো বেশিরভাগ সময় সাইডওয়েজ থাকে। সো আপনি যদি কোনো স্ক্যাল্পিংয়ের ট্রেডিং প্ল্যান করেন, এই মার্কেটটাতে করতে পারেন। বুঝেন নাই? এবার দেখেন আমি মার্কেট তো পায়ে গেছি, যেটা আমার জন্য একটা কি লেভেল, মোটামুটি সাইডওয়েজ লেভেলের মার্কেট। সো এখান থেকে আমি এই যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটার আমি ওপেন করে রাখি, এটা একটা রিজেকশন দেখি, দেন উপরে হলো আমার রেজিস্ট্যান্স। কনফার্মেশন পাইলে ট্রেড করবো, না পাইলে করবো না। ওকে, ডান। এইটা আমার সাইডওয়েজ মার্কেট। এটা আমি কেমনে বের করলাম, ওইখান থেকে বের করলাম। এবার সিএইচএফ জেপিওয়াই কত পার্সেন্ট মানুষ বাই করতেছে, সেল করতেছে, এটা আমি এখান থেকে দেখে নিব। যদি আমার মনে হয় আমার সাইকোলজি অনুযায়ী এখান থেকে আমি বাই করব, যদি না মনে হয় আমি করব না। বাট আমার আইডিয়ালি কারেন্সি মিটারের মাধ্যমে কি সাইডওয়েজ মার্কেট খোঁজার কথা ছিল, আমি খুঁজছি। আর একটা সাইডওয়েজ মার্কেট আছে ইউএসডি সিএডি, এটাও সাইডওয়েজ মার্কেট। যা সার্চ করি ইউএসডি সিএইচএফ, ওকে, এই দেখেন সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট মানে কি, রেঞ্জ বেশি হবে মার্কেটের ভিতরে। ওকে, এবার এইখানে আপনি যদি চান তাহলে রেঞ্জিং বাউন্ড ট্রেড করতে পারেন, স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করতে পারেন। দেখেন এখান থেকে যারা ট্রেন লাইনে ট্রেড করতেছে, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে। ওকে, এই যে। সো এই ক্যান্ডেল কনফার্মেশনের পরে আপনি চাইলে এই পর্যন্ত ডাউনে ট্রেড নিতে পারেন, যেহেতু ওভারঅল মার্কেটের ডিরেকশন ডাউনে। সো এটা থাকবে আপনার স্টপ লস, এই থাকবে হলো আপনার টার্গেট। এবার এইখান থেকে আরও নিচে যাইতে পারে, বিকজ মার্কেট কন্ট্রাক্টিং করে নিচের দিকে যাচ্ছে। এবার এটা করতে করতে আপনি দেখবেন ডিফারেন্ট সাইকোলজি চলে আসছে মার্কেটের ভিতরে। ডাউনে আসছেন, মার্কেট কন্ট্রাক্টিং হয়ে গেছে, এবার এইখান থেকে যদি চান পিওয়াই পর্যন্ত বাই করতে পারেন। এগুলোই মূলত আমরা ইউটিউবে দেখি, খুব ফেন্সিভাবে আমাদের দেখায়, বাট লজিক থাকে, ফ্রি কিছুই না, সব কিছুর পিছনেই লজিক থাকে। উল্টাপাল্টা কেউ কিছু দেখাইতে পারে না। এই যে মানুষ মনে করে এখান থেকে ডাউনের ট্রেড আসছে, বাট আদৌ কিন্তু না, কন্ট্রাক্টিং হচ্ছে, ফলিং দেখাচ্ছে মার্কেটের ভিতরে, বাট আসলে কি ফল হবে, ওইটা তো আপনি ট্রেড নিলেই বুঝবেন। সো এইগুলাই আমরা মূলত দেখি অনলাইনে, আর এগুলো রিয়েলও হয়, বাট অনেক সময় আমি ফাও দেখায় মানুষের। সো যেইভাবে আপনার ভালো লাগে। ভাই আজকে কোশ্চেনের অ্যান্সার দিব না, বিকজ কোশ্চেনের অ্যান্সার দিতে অনেক হেডেক লাগে, বুঝছেন। সো আমার ওই মানে ব্রেইনের অবস্থা তো ভালো না, একটু আজকের ক্লাসটা কম্প্রোমাইজ করেন, আমি আগামী ক্লাসে একসাথে নিয়ে নিব না ইনশাআল্লাহ। সো দোয়া করেন ভাই আমার জন্য, যাতে সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম।